অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা শেয়ার করব। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকেই। অবাক করার ব্যাপার, ফজলুর রহমান সাহেবের অপরাধ কি? তিনি কি ভুল করেছেন যে তাকে শোকজ করা হয়েছে, কারণ দর্শাতে হবে এখন? সেটি বলবো। তার আগে বলে নেই যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কাম পররাষ্ট্রমন্ত্রী এখন বাংলাদেশে আছেন। বেগম খালেদা জিয়ার সাথে তিনি করমর্দন করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধান উপদেষ্টা জামাত এনসিপির সাথে তিনি কথা বলেছেন। কাজী যাদের সাথে তিনি দেখা করেছেন, কথা বলেছেন, তাদের ভিতরে একটা উৎসব ভাব। তাহলে ফজলুর রহমান সাহেবকে কেন বিএনপির পক্ষ থেকে এখন শোকজ করা হলো? শোকজ করা হয়েছে এই কারণে যে বিএনপি জামাত এক হয়ে যেতে চায়। বিএনপির অতীত বন্ধু জামাত, জামাতের বন্ধু বিএনপি, এবং তারা এক হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থায় তারা যেতে চান, রাষ্ট্রীয় ক্ষমতায়। পাশে এনসিপিও আছে। আচ্ছা, ফজলুর রহমান সাহেবের ভূমিকা আমরা সবাই জানি, দেখেছি। গত 1 বছর যাবত তিনি যেসব কথা বলছেন, জনগণের পক্ষেই কথা বলছেন, জনমানুষের কল্যাণেই কথা বলছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ত্রুটিগুলো তিনি তুলে ধরেন। এনসিপির কি অকাজ আছে সেগুলো তিনি তুলে ধরেন। 71-এ জামাতের ভূমিকা কি সেগুলো তিনি তুলে ধরেন। জামাতকে স্মরণ করিয়ে দেন যে এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে থাকতে হলে বাংলাদেশের নিয়ম কানুন, আইন, সংবিধান মেনেই থাকতে হবে। কিন্তু ফজলুর রহমান সাহেবের এইসব কথা বিএনপি এখন আর শুনতে চায় না। তাদের দলের মধ্যে বিএনপি বলছে বা বলতে চায় যে আপনি এইসব কথা বলবেন না, জামাতকে নিয়ে আপনি কোনো কথা বলবেন না, এনসিপিকে নিয়ে আপনি কোনো কথা বলবেন না, তারপরে আরও কিছু প্রধান উপদেষ্টা পরিষদ নিয়ে আপনি কোনো কথা বলবেন না, কারণ আমরা ক্ষমতায় যাব। তাহলে ক্ষমতায় যেতে এখন বাধাকে কারা বাধা? অ্যাডভোকেট পান্না, আপনার যেটা এখানে পান্না, তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। আর ফজলুর রহমান সাহেবদের মতো যারা কথা বলে, সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, তাদেরকে থামিয়ে দিতে হবে। কাজেই বিএনপি জামাতের এক হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছেন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি এইসব কথা বলে দলকে আর বিভ্রান্ত করতে তাকে দেয়া হবে না। অর্থাৎ জামাতকে বন্ধু ভাবতে হবে। জামাত এখন বিএনপির বন্ধু, কিন্তু ফজলুর রহমান সাহেবরা তো থামেন না। তারা জামাতের অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড, দেশ কোথায় নিয়ে যাচ্ছে, কি হচ্ছে দেশে, সেগুলো ফজলুর রহমান সাহেবরা বলে দেন। বলে দেওয়াটাই সমস্যা। আপনি আর এটা বলতে পারবেন না ফজলুর সাহেব, আপনাকে চুপ থাকতে হবে। এখন আপনাকে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আপনি সেগুলোর জবাব দেন। কিভাবে দেবেন? কি লিখেছে একটু শুনি। কারণ দর্শানোর নোটিশ। আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। কাজেই আপনি এতদিন যা বলেছেন, 1 বছর যাবত যেসব কথা বলছেন, সেগুলো হচ্ছে দলীয় আদর্শ এবং অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আচ্ছা, তারপরে কি বলছে? মহিমান্বিত, এই মহিমান্বিত শব্দটা, আমরা মহিমান্বিত সবে বরাত, মহিমান্বিত সবে কদর, এগুলো শুনতাম। এখন মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হ্যাঁ, কথা সত্য, বিএনপি ঠিকই বলছে, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেন করেছে, কিভাবে? কারণ ফজলুর রহমান সাহেব সত্য কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। হ্যাঁ, মানুষ তো সচেতন হয়ে যাচ্ছে, মানুষ তো সচেতন হচ্ছে, মানুষ ন্যায়ের পক্ষে কথা শুনছে। ফজলুর রহমান সাহেবের দল ভারী হচ্ছে, ফজলুর রহমান সাহেবকে অনেকে সমর্থন করেন, তিনি ভালো কথা বলেন। ঠিক আছে, এগুলো তো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেই। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করছেন। অর্থাৎ ফজলুর রহমান সাহেব এতদিন যা বলছে সেটি হচ্ছে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্ত তিনি করেছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলছেন। সত্য কথা বলেছেন, ভালো কথা বলেছেন, ইসলাম নিয়ে তো কোনো কথা তিনি বলেননি। তিনি ভুল ত্রুটিগুলো তুলে ধরেছেন। আমাদের ইসলামী চিন্তাবিদ যারা আছেন, তাদের ভুল ত্রুটির কথা বলা যাবে না? কেউ যদি বলতে চায়, ভুল যদি কিছু হয়ে থাকে, সেটি তিনি উপস্থাপন করতে পারবেন না, সেটি তিনি করেছেন। বিএনপি এটা ভালোভাবে নেয়নি। এখন বিএনপি নেয়নি বলতে, বিএনপির তো জামাত আছে, এনসিপি আছে। কাজেই ফজলুর রহমান সাহেবকে এনসিপি আগে থেকে থ্রেট করে আসছে। আবার জামাত ইসলাম তো ফজলুর রহমান সাহেবকে সহ্যই করতে পারে না। সো বিএনপি এখন জামাত এবং এনসিপিকে খুশি করতে হলে এই ফজলুর রহমান সাহেবকে থামাতে হবে। ফজলুর রহমান সাহেবকে হয় জেলে ঢুকাতে হবে, না হলে তার মুখ বন্ধ করে তাকে ঘরে বসিয়ে রাখতে হবে। আচ্ছা, আরও কি লিখেছে? জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপির 450 অধিক নেতাকর্মী, ছাত্র জনতার প্রায় 1,500-এর অধিক
মানুষ শহীদ হয়েছেন, অর্থাৎ বিএনপি 450 এবং ছাত্র জনতার সহ প্রায় 1,500-এর বেশি শহীদ হয়েছেন এবং 30,000-এরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানের ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। বিএনপির পক্ষ থেকে এখন ফজলুর রহমান সাহেবকে থ্রেট দেয়া হলো যে আপনি এতদিন যা বলেছেন সব প্রতিনিয়ত আপনি অপমান ও অমর্যাদা করেছেন। গণঅভ্যুত্থানের ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি অপমান করেছেন। এখন ফজলুর রহমান সাহেব এগুলোর জবাব কি দিবেন? তিনি সত্য কথা বলেছেন, এগুলো যদি অপমান হয়ে যায় তিনি তো নিশ্চয়ই আপোষ করবেন না। তিনি বলেছেন, যুক্তি দিয়েই বলেছেন এবং তথ্য বার্তা সংগ্রহ করে কথা বলেছেন। আপনারা সবাই তার কথাগুলো শুনেছেন, আমরা তার কথা শুনেছি। এখন আরো লেখা হয়েছে, সুতরাং এই ধরনের উদ্ভট কথাটা বলছে, এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। যাক, ভাগ্য ভালো, এখানে হচ্ছে যে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে তার জবাবটা লিখে কার্যালয়ে জমা দিতে হবে নয়াপল্টনস্থ। সশরীরে বলে নাই, মানে উনি লিখে কাউকে দিয়ে পাঠালেও চলবে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব স্বাক্ষরিত শোকজ নোটিশ। কাজী ফজলুর রহমান সাহেব কি এখন আপোষ করবেন যে আমি যা বলেছি আসলে এগুলো অমর্যাদাকর কথা বলেছি, দলের সাংগঠনিক যেসব আদর্শ অভ্যুত্থানের যে চেতনা সেগুলোর পরিপন্থী কাজ করেছি? নিশ্চয়ই বলবেন না। তিনি তো তার অন্তর থেকে দেশের মানুষের পক্ষে যা বলা উচিত সেটি বলেছেন। বর্তমান উপদেষ্টা পরিষদের যে সমালোচনা করা উচিত সেটি করেছেন। 71 স্বাধীনতা নিয়ে যা বলা উচিত সেটি বলেছেন। জামায়াতে ইসলামের 71-এর যে ভূমিকা সেটি তিনি তুলে ধরেছেন এবং জামাত যে দেশকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে সেটি তিনি বলেছেন। এনসিপির অতীত কর্মকাণ্ড, জুলাই 24 জুলাই আগস্টে যেসব অনিয়ম করেছে, যেসব প্রতারণা তারা করেছে, সেগুলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব তুলে ধরেছেন অত্যন্ত স্বাভাবিক এবং সত্য, ন্যায়নিষ্ঠ এবং যুক্তিতর্ক দিয়ে তিনি কথাগুলো বলেছেন। তার কথায় অনেকেই আপ্লুত হয়েছেন, অনেকে কেঁদেছেন, তার পক্ষে মতামত দিয়েছেন এবং তার কথাগুলো জনগণের পক্ষে হওয়ায় মানুষ ফজলুর রহমান সাহেবকে সমর্থন করেছে। কাজেই ফজলুর রহমান সাহেব এত সমর্থন, এত মানুষের দয়া মায়া ভালোবাসা নিয়ে দেশে থাকতে পারবেন না। মুক্তিযুদ্ধ 71 আপনাকে ভুলে যেতে হবে, কারণ আপনাদের বিএনপি এখন 54 বছর মুক্তিযুদ্ধের কথা বলেছে, আর বলতে চায় না। মুক্তিযুদ্ধ এখন পুরনো হয়ে গেছে, এখন তারা জামাতের সাথে হাত মিলাতে চায়, এখন তারা ক্ষমতায় যেতে চায়। সো তাদেরকে ক্ষমতায় দিতে হবে, যেভাবে হোক তারা এখন ক্ষমতায় যাবে। কেউ কেউ বলছেন বিএনপি জামাত এনসিপি আসন ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনা করবে, আবার কেউ কেউ বলছে যে আমরা অচিরেই পূর্ব পাকিস্তান হিসেবে আবির্ভূত হতে যাচ্ছি, আবার কেউ কেউ বলছেন যে পাকিস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ চলছে, আবার অনেকেই বলছেন বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতর পাকিস্তানের অনেক গোয়েন্দা অফিসার সেখানে অবস্থান করছেন, আমাদের সেনাবাহিনী পাকিস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে। কোনটা সত্য কোনটা মিথ্যা? অনেক কিছুই সত্য, যাহা সত্য তাহার রটে, তার অনেক কিছু বটে। ঠিক আছে, সেটাই বাংলাদেশে আমরা সবাই দেখছি। বাংলাদেশের ভবিষ্যৎ কি, আগামী প্রজন্ম কেমন যাবে, কি হবে, সেটি আসলে চিন্তা করলে সমাধান খুঁজে পাওয়া যায় না। আরেকটি কথা বলি যে রুমিন ফারহানাকে নিয়ে আরেকটি ভিডিও করবো। রুমিন ফারহানাকে নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী কালার দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাকে নিয়েও ষড়যন্ত্র চলছে, কারণ তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলেন। জেলাই পান্নাকে থামিয়ে দেওয়া হয়েছে, কলিমুল্লাহ স্যারকে জেলে নেওয়া হয়েছে, আরো অনেককে জেল জুলুম হুলিয়া চলছে, কেউ কথা বলে না। এখন কেউ কথা বলতে সাহস পায় না। ফজলুর রহমান, জেলাই খান, পান্না এরা কথা বলতেন, এদেরকে রুদ্ধ করা হচ্ছে। ঠিক আছে, দেশের পরিস্থিতি মোটেই ভালো না। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, এর মধ্যেও যারা অন্ধভক্ত আছেন এনসিপি এবং আমাদের প্রফেসর ইউনূসের, তারা ছাড়া বাকিরা কেউ শান্তিতে নেই, স্বস্তিতে নেই। আমি তো জনগণের অংশ, আমার তো সারাদিন ঘুম হয় না, রাত্রে ঘুমাইতে পারি না, একটা প্রত্যাশা, আমি কবে প্রধানমন্ত্রী হব, কবে প্রধানমন্ত্রী হব, কবে প্রধানমন্ত্রী হব। এই প্রত্যাশার সঙ্গে বাংলাদেশের 99.99% লোক তো একমত না, তাদের প্রত্যাশা এটা না। মানুষের রাজনৈতিক প্রত্যাশা তো সবার ডেলি না, রাজনৈতিক প্রত্যাশা তো চায় না, জনগণের প্রত্যাশা। সবাই একটা সস্তা কথা খুব বলি, জনগণের প্রত্যাশা। ঢাকা শহরের ওই যে ভিআইপি রোড দিয়া আমার রিক্সাওয়ালা ভাইরা রিক্সা চালাতে চায়, আমার ফুটপাতের দোকানদাররা সবাই এর পাশে দোকান দিতে চায়, আর আপনারা বড় লোকরা চান ওই রাস্তা দিয়ে নির্বিঘ্নে জোরে জোরে গাড়ি চালায় যেতে, আপনি জোরে গাড়ি চালায় যাবেন। তিনজনের প্রত্যাশা 3 রকম।
তা রাস্তাটা তো ছেড়ে দিতে হবে কার জন্য এখন? আমি কি যিনি ফুটপাতের দোকান চায় তাকে ছেড়ে দেব, নাকি যে রাস্তাটা দিয়ে রিক্সা চালাতে চায় তাকে ছেড়ে দিব? আবার অনেক ছেলেরা আছে বাংলাদেশের খেলার মাঠ না থাকার কারণে আমরা দেখছি হরতালের সময় দেখতে পাই যে ছেলেরা রাস্তায় ক্রিকেট খেলে। আমরা কি সে রাস্তায় ছেলেদের ক্রিকেট খেলার জন্য ছেড়ে দেব? ওরাও তো জনগণের অংশ। নাকি আপনাদের মতো বড় লোকদের, বড় বড় জনগণ যারা দেশে বিদেশে থাকেন, তাদের মার্সিডিজ গাড়ি চালানোর জন্য ঢাকার রাস্তাগুলো ছেড়ে দেব? জনগণের প্রত্যাশা বলে কোনো কিছু নাই, আমি বিশ্বাস করি না। জনগণ বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রত্যাশা থাকে। তবে যদি কোনো রাজনৈতিক দল তাদের প্রত্যাশাগুলো জনগণের প্রত্যাশার সঙ্গে মিলাতে পারে, যদি তাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশাকে যদি বা জনগণের প্রত্যাশাকে না, জনগণকে যদি বিভিন্ন রাজনৈতিক দলের তাদের প্রত্যাশার সঙ্গে নিয়ে আসতে পারে, মিলাতে পারে, তাহলে সেটা তারা জনগণের প্রত্যাশা বলে মানে প্রমাণিত করার বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। সাধারণত সবসময় দেখা যায় জনগণের প্রত্যাশা পূরণ হয় না, পূরণ হয় রাজনৈতিক দলগুলির প্রত্যাশা। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হয়েছে। বাংলাদেশের মানুষ কখনোই কল্পনা করে নাই সে আদিকাল থেকে যে তারা হিন্দু থেকে মুসলমান হবে, কখনোই কল্পনা করে নাই তারা বৌদ্ধ থেকে হিন্দু হবে, কখনোই কল্পনা করে নাই তারা সনাতন থেকে হিন্দু হবে। কিন্তু যখন বা সনাতন থেকে বৌদ্ধ হবে, কিন্তু যখন বৌদ্ধ রাজা চন্দ্রগুপ্ত এই এলাকায় তার মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, তখন তারা দলে দলে মানুষকে তাদের পক্ষে নেওয়ার জন্য তাদেরকে বুদ্ধ ধর্মের দিক, অথচ বুদ্ধ নিজে তার পরিবারের মধ্যে বুদ্ধ ধর্মকে প্রতিষ্ঠিত করাতে পারে নাই। তাকে তিব্বত থেকে পালিয়ে চলে যেতে হয়েছিল থাইল্যান্ডে বা শ্যাম দেশে, যেটাকে এখন আমরা বলি থাইল্যান্ড, তখন তার নাম ছিল শ্যাম দেশ। সো তিব্বত থেকে তাকে, নেপাল থেকে তাকে পালিয়ে যেতে হয়েছিল শ্যাম দেশে। কিন্তু যখন মৌর্য বংশের চন্দ্রগুপ্ত সে বৌদ্ধ হওয়ার সুবাদে সে যখন সম্রাট হইল, তার নাতি যখন অশোক সম্রাট হইল, তখন তারা সারা ভারতবর্ষে হিন্দুদেরকে মেরে কেটে তৎকালীন সময়ে প্রায় 20 লক্ষর বেশি ইঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গের হিন্দুদেরকে মেরে, মানে সনাতনীদেরকে মেরে অশোক ভারত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেটা ছিল বৌদ্ধ সাম্রাজ্য। তখন সব মানুষ বুদ্ধ ধর্মে দীক্ষিত হতে হয়েছিল। বুদ্ধ ধর্মে দীক্ষিত না হতে পারলে তখন তারা ওখানে ওই রাজ্যে থাকতে পারতো না। তারপরে আসলো হিন্দু, তারপরে আসলো গোপাল, পাল বংশ, তারপরে আসলো সেন বংশ। তারা এসে আবার হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে ক্ষমতা হিন্দুদের কাছে নিয়ে হিন্দু হলো, হিন্দু ধর্ম হলো। হিন্দুরা আবার 4টা জাত বানাইলো, ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে কি বলেন ওই যে নমশূদ্র, বৈশ্যসূত্র। হ্যাঁ, এভাবে 4টা জাত বানাইয়া কিছু লোক বিভিন্ন ভাগ করলো। কিছু লোক ধর্ম প্রচার করে খাবে, তারা হয়ে গেল ব্রাহ্মণ। তারা খায় না, দায় না, তারা ব্রাহ্মণ। এবং তাই এই ব্রাহ্মণটা একসময় কি প্রচার করে দিল যে মেয়েদেরকে যদি বিয়ে না হয় তাহলে মেয়েদের ইজ্জত যাবে, এবং যাতে যাতে না মিললে, ব্রাহ্মণের সঙ্গে না মিললে হিন্দুদের মেয়েদের বিয়ে হবে না। তখন দেখা গেল এই হিন্দুরা বুড়া বুড়া ব্রাহ্মণরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওই ইয়াং মেয়েদেরকে বিয়ে করতো। ওইটা তো সময় গেছে। এবং তারপরে স্বামী মারা গেলে পরে স্বামীর সঙ্গে সহমরণ করতে হইতো। এটাও আমরা পরবর্তী দেখছি যে ভারতের বিভিন্ন এরা এটার বিরুদ্ধে সংগ্রাম করে এই ধর্মের এই অনুশাসনটাকে ভেঙেছে, যে সহমরণ হবে না, এটা অবৈধ, এবং বিধবার বিয়ে চলবে, এটাকে বৈধতা করেছে, হিন্দু ধর্মকে সংস্কার এনেছে। এটা আমরা দেখেছি এই খুব নিকট অতীতে। কাজে আপনি যেটা বলছেন জনগণের প্রত্যাশা, সেই জনগণ প্রত্যাশা তখন সবাই হিন্দু হয়ে গেছে। তারপরে হিন্দুর পরে যখন মুঘল সাম্রাজ্য আসছে, যখন ইব্রাহিম লোদি আসছে, যখন গজনীর মাহমুদ আসছে, গজনীর মাহমুদ তো ভারতে আসে নাই, তারা বিদেশি। তারা এসে ভারতবাসীকে মেরে কেটে সোমনাথ মন্দির ভেঙে সেখানে তারা মুসলমান ধর্ম প্রচার করেছে। আমাদের স্কুলে একটা ছোট্ট জোক ছিল। একজন স্কুলের ইন্সপেক্টর এসে শিক্ষককে জিজ্ঞাসা করতেছে, ছাত্র জিজ্ঞাসা করছে, বলতো সোমনাথ মন্দির কে ভেঙেছিল? যে ছাত্রকে জিজ্ঞাসা করে বলে, স্যার আমি না। বলো কে সোমনাথ মন্দির ভেঙেছিল? বলে আমি না।
তো উনি তখন ঘুরে শিক্ষককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সোমনাথ মন্দির কে ভেঙেছিল, কেউ জানে না? স্যার আমিও ভাঙি নাই স্যার। কিন্তু আমাদের ইতিহাসে তখন পড়ানো হতো যে সোমনাথ মন্দির কে ভেঙেছিল। পাকিস্তানের আমলে ইতিহাসে পড়ানো হতো যে সোমনাথ মন্দির কে ভাঙছিল, মন্দির ভাঙছে সেটা বাচ্চাদেরকে পড়াইতে হবে স্কুলে, কে ভেঙেছিল। তো এখন গজনির মাহমুদের বাড়ি তো হলো আফগানিস্তানে, গজনিতে। সেখান থেকে এসে সে ভারতকে লুট করছে, দিল্লিকে লুট করছে, পাঞ্জাবকে লুট করছে, তারপরে আমাদের হরিণাচল, অরুণাচল, এগুলো লুট করে এসে তারা বিহার পর্যন্ত আসছে, বাংলাদেশ পর্যন্ত আসতে পারে নাই। ফলে আমরা বাংলাদেশের মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি ছিলাম, উন্নত জাতি ছিলাম, ধনী জাতি ছিলাম, আমরা নিরাপদ ছিলাম। তারপরে মোগলরা আসছে, সেই পথ ধরে মোহাম্মদ ঘড়ি আসছে, ঘড়ির পথ ধরে আস্তে আস্তে বাবর আসছে, বাবর এসে এখানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। এবং সে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তারা ধর্ম প্রচার করছে, অর্থাৎ তারা চেয়েছে স্থানীয় যে ধর্ম হিন্দু বৌদ্ধ তাদেরকে বাদ দিয়ে তাদের ধর্ম বিস্তার করবে। আমরা 400-500 বছর পরে যখন ইসলাম আসছে 570 খ্রিস্টাব্দে, তারও প্রায় 500 বছর পরে 1000 খ্রিস্টাব্দে আমরা হযরত শাহজালালের মাধ্যমে আমরা এই ভারতের এই এলাকার মানুষগুলো, বাংলার মানুষগুলো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তাহলে ওই 1000 সনের আগে, আজকে হলো 2400 সন, 2024 সন, 2025 সন। 2025 সন থেকে 1000 বাদ দিলে 1025 সনেও তো এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল না, সব হিন্দুরা ছিল। তখন তাদের প্রত্যাশা কি ছিল? তারা তো জনগণ ছিল। ওই জনগণের প্রত্যাশা কি ছিল? মুঘল সাম্রাজ্য আসছে, সে মুঘলটা কি মুসলমান ছিল? তারা মুসলমানকে ব্যবহার করেছে। আমরা আকবরকে বলি মহামতি আকবর, বলি গ্রেট আকবর। সে গ্রেট আকবরের তো ছিল কি নব মুসলিম বানাইছিল, সে নব মুসলিম, সে আকবর কিন্তু এলাহি ধর্ম মানিয়েছিল, সে কি মুসলমান ছিল? কিন্তু আমরা তো তখন এদেশে মানুষ মুসলমান হতে বাধ্য হয়েছিলাম। মুসলমান হইলে আমাদের খাজনা খয়রাত মাফ হইতো, আমরা জমি পাইতাম, বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাইতাম। ফলে আমরা হিন্দু থেকে দলে দলে এই পূর্ব বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ আমরা মুসলমান হইলাম। তখন আমাদের জনগণের প্রত্যাশা কি ছিল? যে আমরা একটা মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠা করি, আমরা মুসলমান রাষ্ট্র হই। তারপরে আমরা 47 সনে একটা মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। দীর্ঘ সংগ্রাম করার পরে 1947 সনে আমরা একটা মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, যে মুসলমানদের আলাদা নিবাস হলে আমাদের সব কল্যাণ হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। 47 সনে সেই মুসলমান শাসন সাম্রাজ্য বিস্তার করে, মুসলমান শাসন বিস্তার করে দেখলাম যে মুসলমানরা আমাদের জন্য আরো বেশি ক্ষতিকর হয়ে গেল। আমরা 25 বছর মুসলমানদের অধীনে থাকতে পারলাম না, যেখানে আমরা 1000 বছর ছিলাম মুঘল সাম্রাজ্যের অধীনে। যদিও তারা দাবি করে মুসলমান, কিন্তু যেহেতু তারা মুসলমান ছিল না, এদেশে 1000 বছর মুসলমানরা থাকতে পারছে, কিন্তু আমরা 25 বছর পাকিস্তানি মুসলমানদের, পাঞ্জাবিদের, বিহারিদের অধীনে থাকতে পারলাম না। তারা আমাদেরকে বাঙালির মর্যাদা দিল না, আমাদের মুসলমানের মর্যাদা দিলই না। যার ফলে আমরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে 1971 সনে আমরা একটা স্বাধীন বাংলাদেশ হইলাম। তার মানে আমাদের প্রত্যাশা আবার পরিবর্তন হয়ে গেল। 47-এর পূর্বে যেখানে আমাদের প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা ছিল যে আমরা একটি মুসলমান রাষ্ট্র চাই, রাজ্য চাই, সেখানে আমাদের বহুমঙ্গ হয়ে গেল। আমরা 71 সনে এসে আমরা নিজেদের বাংলা চাইলাম, বাংলা ভাষীদের বাংলাদেশ চাইলাম। সেই বাংলা আমরা 71 সনে প্রতিষ্ঠিত করলাম। কিন্তু এসে কি দেখলাম, 71 সনে যে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করলাম, 75 সনে এসে দেখলাম সেই বাংলাদেশে শাসন করার ক্ষমতা আমরা হারিয়ে ফেললাম। সেখানে দেখলাম যে সকল রাজনীতি বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল, আমার ভোটাধিকার হরণ করে নেওয়া হলো। তার মানে আমাদের প্রত্যাশা আবার পরিবর্তন হয়ে গেল, আবার প্রত্যাশা আর আমাদের পূরণ হইলো 75 আইসা আগস্ট মাসে। সেই মোহভঙ্গ আবার হয়ে গেল 7 নভেম্বর আইসা। 7 নভেম্বর আবার পরিবর্তন হলো জনগণের প্রত্যাশা। 7 নভেম্বর জনগণের প্রত্যাশা, যেটা 1975 সালে আমরা মোহভঙ্গ হয়ে নতুন প্রত্যাশা নিয়ে জনগণ শুরু করলো বাংলাদেশ, সেটা আবার 1981 সনে 30 মে মাসে আইসা মতিভ্রম হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। আবার দেখলাম আমাদের নেতা খুন হয়ে গেলেন। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে সফলতার জন্য হলেন না ব্যর্থের জন্য হলেন আমি এখনো জানি না, কিন্তু জনগণের প্রত্যাশা তো বলেছে যে প্রত্যাশাই ছিল পরিবর্তন করা। এরশাদ আসলো সাইকেল চালায়া, সে জনগণের প্রত্যাশা সাইকেল চালাইলো, সে বলল দুর্নীতি দূর করবে। সে যুব দলের নেতা গিয়া কেন মন্ত্রীর বাড়িতে আশ্রয় নিল, তার জন্য সে সরকারকেই পতন করে দিল। এখন জনগণের প্রত্যাশা তো সময়ে সময়ে পরিবর্তন হয়।
এখন আজকে বাংলাদেশের যে জনগণ 2024 সনে 5ই আগস্টের জনগণের প্রত্যাশা ছিল শেখ হাসিনার পরিবর্তন, আওয়ামী লীগের শাসনের পরিবর্তন। সেটা জনগণের মনে একটা কষ্ট ছিল যে আমরা ভোটাধিকার হারিয়ে ফেলেছি। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য মানুষকে প্রচুর অর্থ দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে। এখন দেখেন বিকাশে একটা অ্যাডভার্টাইজ টেলিভিশনে দেখবেন, এক ভদ্রলোক দোকানে গিয়ে বলছে আমাকে 1 মাসের ওষুধ দিয়ে দাও। তো ওই লোক দোকানদার বলতেছে সরকারি ভাতা পাইছেন? কথাটা প্রশ্ন করেন। সে 1 মাসের ভাতা ওষুধ চেয়েছে, তার জবাবটা কি দিয়েছে দোকানদার? কি বলতেছে যে 1 মাসে টাকা দিবেন, তাহলে সরকারি ভাতা পাইছেন? তার মানে তার কামাই না, তার ছেলে টাকা দিচ্ছে কিনা, মেয়ে টাকা দিচ্ছে কিনা প্রশ্ন না, প্রশ্ন সরকারি ভাতা পেয়েছেন। তাহলে সরকারি ভাতাটা তো শেখ হাসিনা দিয়ে গেছিল, শেখ হাসিনা সরকারি ভাতাটা দিয়ে গেছিল। তাহলে ওই জনগণ যে ওষুধ কিনতে যাচ্ছে এখন 1 মাসের ওষুধ একদিনে কিনে ফেলবে, সেই জনগণ এখন বিকাশের উপর নির্ভরশীল হচ্ছে। বিকাশে আমাদের টাকা পায়, বিকাশে কি তোর বাপের টাকা পাঠায়? বিকাশের টাকাটা কি তোর বাপের টাকা পাঠায়? ওই ভদ্রলোক যে বললো বিকাশে টাকা পাওয়া যায় এখন, তো বিকাশে কি তোর বাপের টাকা পাঠায়? টাকাটা পাঠায় সরকারের টাকা। সরকার কি তোর বাপের করতে টাকা দেয়? এই টাকাটা তো জনগণের খাজনার থেকে দেয়, জনগণের সুদ থেকে দেয়, জনগণ সেটা বহন করে। তো জনগণের প্রত্যাশাটা কি বললেন আপনি? ওই বেটার প্রত্যাশা হলো বিকাশের বিকাশ হোক, যে তার ওষুধের টাকা বিকাশে চলে আসে। তাহলে বিকাশ কি চাচ্ছে? যে সরকার তারে আরো টাকা দেখ। আর সরকার কি চাচ্ছে? জনগণ আরো বেশি খাজনা দেখ। তাহলে এই চারটা লোকের জনগণের অংশ। তাহলে কে জনগণের প্রত্যাশা পূরণ করবে? যে লোকটা ওষুধ কিনতেছে সেও জনগণ। সে বলতেছে যে সে টাকা পেয়ে যাচ্ছে, পেয়ে গেছে। কেমনে পেয়ে গেছে? বিকাশ আসছে কাছে, তার কোনো চিন্তা নাই। বিকাশ টাকাটা করতে পেল, বিকাশ পাইল সরকার থেকে। তাহলে বিকাশ কি চাচ্ছে? সরকারে আরো টাকা বাড়াক, আরো বেশি করে টাকা দেখ। তাহলে বিকাশ আরো বিকশিত হবে, বিকাশ আরো তার ব্যবসার সুযোগ বাড়বে। এখন সরকার তো টাকা দিতে চায় ওই বিকাশকে আরো বেশি করে, তো সরকার পাবে কোত্থেকে? সরকার তখন ট্যাক্স বাড়াইতে হয়, খাজনা বাড়াইতে হয়, জনগণকে শোষণ করতে হয়, জনগণকে আদায় করতে হয়। তো শেখ হাসিনা ওই টাকা দেওয়ার জন্য জনগণের উপরে দুর্নীতির মাধ্যমে টাকা আদায় করে সরকার বিকাশকে দিয়েছে। এই বিকাশ তো প্রতিষ্ঠা করে গেছে শেখ হাসিনা। তিনি যেমন জনগণকে টাকা দিয়ে গেছে, তেমনি জনগণের কাছে সেই টাকা বিতরণ করার জন্য বিকাশকে বিকশিত করে গেছে। ফলে জনগণের প্রত্যাশা তো পূরণ হয় নাই, কারণ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, দুর্নীতির মাধ্যমে বিকাশ টাকা পেয়েছে, জনতা শোষিত হয়েছে, জনগণের শোষণ বেড়েছে, জনগণের খাজনা বেড়েছে, ট্যাক্স বেড়েছে। ফলে আপনি যে প্রশ্নটা করলেন জনগণের প্রত্যাশা এখানে মানে জনগণের বিরুদ্ধে হয়ে গেল। জনগণ চাচ্ছে আমি বিনা পয়সায় ওষুধটা পাই, কিন্তু জনগণের পকেট কাইটাই সেই টাকাটা আমি দিচ্ছি, তার মধ্যে বিকাশ লাভবান হচ্ছে, সরকার লাভবান হচ্ছে, ওষুধের দোকানদার লাভবান হচ্ছে, যে ওষুধ ক্রয় করতেছে সে লাভবান হচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এই দেশের গরিব দুঃখী জনগণ, যাদেরকে শোষণ করে আমরা এই টাকাটা নিয়ে আসতেছি। কাজে আপনি যখন আমাকে সরাসরি প্রশ্ন করলেন যে জনগণের প্রত্যাশা কি, আমি জনগণের প্রত্যাশাটা দেখি এইভাবে। কিন্তু জনগণ কি চায়? জনগণ চায় একটা শোষণ মুক্ত সমাজ, যেখানে জনগণ শোষিত হবে না, জনগণ বঞ্চিত হবে না, জনের অধিকার কেউ কেড়ে নেবে না, জনগণ তার মন মতো তার ইচ্ছা মতো তার শাসক বানাতে পারবে। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ আজকে চায়। আর জনগণ চাচ্ছে যে আমি জনগণ যেন তার প্রত্যাশা কি, যে আমি যেন আমার ভোটাধিকার দিয়ে আমার শাসক আমাকে তৈরি করতে পারি। আমি সেই চন্দ্রগুপ্ত শাসক চাই না, আমি সেই অশোক চাই না যে অশোক মানুষকে মেরে বুদ্ধ বানাবে। আমি ওই শাসক চাই না হিন্দুকে, যারা জাতিকে মানুষকে 4টা ভাগে বিভক্ত করে ফেলবে, যেখানে সহমরণ নিয়ে আসবে। আমরা সেরকম শাসক চাই না। আমরা মুঘল সম্রাট চাই না যে আমাকে শোষণ করে নিয়ে গেছে দিনে এলাহি বানাবে। আপনি দেখেন আজকে শাহজাহান যখন ওই তাজমহল বানিয়েছিল, আজকে সেই তাজমহল ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমার সেই মুঘল সম্রাটরা তুগলকরা যখন সেই স্তম্ভ বানিয়েছিল, ওখানে যখন কুতুব মিনার বানিয়েছিল, কুতুবুদ্দিন আইবেক যে টাকা দিয়ে কুতুবুদ্দিন আইবেক কুতুব মিনার বানিয়েছিল, ওই সময় তৎকালীন 1200 খ্রিস্টাব্দে 1400 খ্রিস্টাব্দে যখন 1600 খ্রিস্টাব্দে শাহজাহান এই তাজমহল বানিয়েছিল, তখন যদি তাজমহল না বানিয়ে তারা বিশ্ববিদ্যালয় বানাইতো,
ওই সময় আমেরিকান জাতি বলে কেউ ছিল না, আমেরিকানে কোনো মানুষ ছিল না, তারা ছিল বর্বর। তখন ইংরেজরাও শাসন করার মতো ক্ষমতা, সাহস ছিল না, ভারতকে শাসন করার মতো ক্ষমতা 1600 খ্রিস্টাব্দে ভারতের ছিল না। কিন্তু ওই সময় যদি একটা বিশ্ববিদ্যালয় হইতো, যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি হয় নাই, তাহলে আজকে ভারতের স্বাধীনতা ইংরেজদের হাতে আমাদের যাইতো না, আজকে আমরা বঞ্চিত হতাম না, এই এই এলাকার এই বাংলাদেশের মানুষ বঞ্চিত না। বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, বেনারসির দেশ, সোনার বাংলা। এই দেশের মানুষ কিন্তু বাড়ি ছেড়ে বাইরে যায় নাই, সবাই বাইরের থেকে এসে বাংলাদেশ শোষণ করেছে। 1971 সনের পূর্ব পর্যন্ত, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে বাংলাদেশ সবসময় এসে লুটেরা লুট করে নিয়ে গেছে, বাংলাদেশ সম্পদ লুটে গেছে, বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে, মানুষকে হত্যা করেছে, নির্মম ভাবে ধ্বংস করেছে। আজকে সেই জনগণের প্রত্যাশা আমরা চাই, জনগণের অধিকার ফিরে দিতে চাই। জনগণ যেন তার ভোটাধিকারের মাধ্যমে তার শাসক তৈরি করতে পারে, যেই শাসক জনগণের খাজনার জন্য বসে থাকবে না, দেশে উৎপাদনের মাধ্যমে সরকারের আয় বৃদ্ধি পেয়ে জনগণকে শোষণমুক্ত ভাবে তাকে তার ভোগ করতে দিবে, তার অধিকার ভোগ করতে দিবে। আমরা ওই প্রত্যাশা চাই, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত আছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ সেই সংগ্রামের জন্য কাজ করতেছে। আমরা আগামীতে চাই এরকম একটা সুযোগ সৃষ্টি হোক। আগামী নির্বাচনটা যদি জনগণ মুখী আছে, জনগণ প্রস্তুতি নিচ্ছে, আগামী নির্বাচনে জনগণ চাচ্ছে তাদের ভোট দিয়ে তাদের মন মতো একটা শাসক শ্রেণী তৈরি করবে। কাজে আমি মনে করি জনগণের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, ইনশাল্লাহ হবে। আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু আবার যদি ওরকম শোষক আসে, আবার যদি শেখ হাসিনার মতো শোষক আসে, আবার যদি হাসিনা এরশাদের মতো শোষক আসে যারা বাংলাদেশের মানুষের রক্ত চুষতে চাইবে, তাহলে আমাদের প্রত্যাশা তো পূরণ হবে না ভাই। শাসকদের চরিত্র পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের কার্যক্রম পরিবর্তন করতে হবে, তাহলেই বাংলাদেশের মানুষ শোষণ মুক্ত হবে, তাদের প্রত্যাশা পূরণ হবে। যে একটা বিষয় আজকে আমরা প্রথম আলোতে একটা আপনি দেখেছেন হয়তো, একটা আপনার মতামত বিষয় একটা লেখা এসেছে, সেই জায়গায় লিখছেন যে এই যাবৎকালে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচন না আছে গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং গণপরিষদের মাধ্যমে তারা সংবিধান পরিবর্তন করতে চান। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? শুনেন, আগামী নির্বাচনকে পাশ কাটিয়ে যত বক্তব্য যে দিচ্ছেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, কোন রাজনৈতিক দলের লোক হোক, যে হোক, যারা এই আগামী নির্বাচনটাকে না হওয়ার মতো বা নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করার মতো বা জনগণের সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য যত টালবাহানা করছে, আমি তাদেরকে সোজা বাংলায় বলবো, দে আর দ্য বাস্টার্ড। তারা জাউরা, তারা জনশত্রু, গণশত্রু। এই সমস্ত লোকগুলাই তাদের নিজেদের স্বার্থের জন্য দেশের মানুষের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা অন্য দেশের তারা প্রভাবান্বিত, তারা বাংলাদেশের মানুষের শান্তি, কল্যাণ, উন্নতিকে চায় না, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। আমরা তাদেরকে হেট করি, তাদেরকে ঘৃণা করি, সে প্রথম আলোই হোক আর শেষ আলোই হোক, সে যেই বেটাই হোক। যারা এই নির্বাচনটা নিয়ে প্রশ্ন আনতে চায়, ও সুরের বাচ্চা, ওকে আমি গালি দিচ্ছি, ও বাংলাদেশের বেঈমান, ও বাংলাদেশের শত্রু। তার চেয়ে বরং আমাদের সবার উচিত, কে জয়লাভ করবে না করবে সেটা পরের প্রশ্ন, জয়লাভ জনগণ যাকে ভোট দেবে সে জয়লাভ করবে। কিন্তু সকল রাজনৈতিক দলের এখন একমাত্র লক্ষ্য উচিত কিভাবে এই নির্বাচনটাকে, জনগণের ভোটটাকে কিভাবে জনগণ ভোট দিতে পারে, কিভাবে দেশে শান্তি আনা যায়, শৃঙ্খলা আনা যায়, কিভাবে জনগণের কল্যাণ সাধন করা যায়, সবাই সে চিন্তা করতে হবে। এই সমস্ত জ্ঞান দেখায় লাভ নাই ওই স্টুডেন্টদেরকে, বুঝতে পারছেন না? যারা শব্দ বিক্রি করে খায়, অক্ষর বিক্রি করে খায়। আপনার এখানে কথা বলে আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকা নিই না, পয়সা নিই না, আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে, কৃতজ্ঞতা জানাই যে আপনাদের কথা বলার সুযোগ দেন। যারা শব্দ বেচা খায়, কথা বিক্রি করে খায়, যাদের অক্ষর বিক্রি করে খায়, তাদের তো ধান্দা হলো এমন একটা কিছু নেগেটিভ নিউজ তৈরি করে দেওয়া, মানুষ তখন দেখতে যাবে। কারণ একটা জিনিস মনে রেখেন, একটা গোলাপের দোকানে যদি দুজন মহিলা গোলাপ নিয়ে বসে থাকে, কেউ সেখানে তাকাবে না। একটা মেয়ে যদি তার উরুটা বাইর করে দাঁড়ায় থাকে, তাহলে সব সালা ওইদিকে তাকাবে, সব সালে হাফ নেকেড মহিলার দিকে তাকাবে।
খারাপের দিকে সবার চোখ আগে যায়। ফলে আমাদের দেশে মিডিয়া হলো ওই শালারা, ওই কুকুরের বাচ্চারা যারা নেগেটিভ নিউজকে আগে দেয়, নেগেটিভ হেডলাইন করে। হেডলাইন একরকম, ভিতরে নিউজ একরকম। ওই শহরের বাচ্চা সাংবাদিকরা আজকে বাংলাদেশটাকে মানুষকে এরকম করতেছে, হেডলাইন দিবে একরকম। আপনি যে কোনো পত্রিকা দেখবেন ভাই, মাইন্ড করেন না, আমি আপনাকে বলছি না, ওই কিছু কিছু কতিপয় শহরের বাচ্চারা সাংবাদিকেরা নেগেটিভ নিউজ দিবে। আর নেগেটিভ দিলে ওই যে ল্যাংটা বেটি অর্ধনগ্ন মহিলা ওদিকে তাকাবেই কেউ, ওই খেলা মরার ঘাটে চলে যাচ্ছে, ওই বেটা খেলার এই কাপড় খুললে দেখবে ওই ল্যাংটা বেটিটাকে। এটা মানুষের নেচার, নেগেটিভ জিনিসের দিকে তাকানো মানুষের নেচার। ফলে কিছু সাংবাদিক আছে, কিছু পত্র পত্রিকার মালিক আছে, কিছু মিডিয়া মালিক আছে, যে শহরের বাচ্চারা সবসময় নেগেটিভ নিউজটাকে হেডলাইন করে, নেগেটিভ নিউজটাকে আগে দেয়, যাতে মানুষের দৃষ্টি ওখানে যায়, তাদের নাকি পিআর বাড়ে, ওইটা তাদের কামাই। তার ডাকাতি করাটা অন্যায় হয় কেন? চুরি করা অন্য হয় কেন? প্রবঞ্চনা করা অন্যায় হয় কেন? মানুষকে ধোঁকা দেওয়া অন্যায় হবে কেন? তোমরা যদি পত্রিকায় মিস হেডলাইন করে, তুমি যদি পত্রিকাতে নেগেটিভ হেডলাইন করে যদি তুমি নেতিবাচক কথা বলে যদি তুমি মানুষের কাছে পেপার বিক্রি করো, তোমার মিডিয়া বিক্রি করো, তাহলে একই জিনিস হলো। কাজে এইগুলো যারা লেখে তারা প্রবঞ্চক, তারা জাতির শত্রু, গণশত্রু। কাজে আপনি আমি যেটা বলছেন যে নির্বাচনের সমস্ত কথা বলে যে এই নির্বাচন আগে হইতে হবে, আরে কুকুরের বাচ্চা, কোন নির্বাচন আগে হইতে হবে এটা ডক্টর ইউনূস কি জানে? কোন নির্বাচন আগে হইতে হবে এটা জনগণ জানে। তুই জনগণের কাছে জানা বেটা, এই জনগণকে নিয়ে আয় তুই ডাকায়া। 5ই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ আসছে না? ছাত্ররা আসছে না? ছাত্রের পিছনে আমরা আসছি না? সবাই আসছে না? তুইও এই সরকারের বিরুদ্ধে জনগণকে নামা, নিয়ে এসে বল তোর পিআর নির্বাচন দিতে হবে, না হলে তোর গণভোট আগে দিতে হবে। তুই না আসতে নাম, লোক নিয়ে আয়, দেখি কজন লোক নিয়ে আসতে পারোস, তারপরে দাবি কর। আর এখানে নেগেটিভ হেডলাইন নিউজ দিয়ে দিবেন, আর কিছু পত্রিকা তো আসেই ওই নেগেটিভ গুলা দিয়ে দেখায় দিবে। তোমাদের কোনো দাবি দেওয়া থাকলে সেই দাবি দেওয়া তো পূরণ করার ব্যবস্থা এখন তো আর ডক্টর ইউনূস সাহেবের নাই। উনি লাইক এ সুপার জেন্টলম্যান, একজন অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমী মানুষ হিসাবে জনগণের কল্যাণের জন্য উনি নির্বাচনে তারই ঘোষণা করে দিয়েছেন। উনি বলে দিয়েছেন আমি নির্বাচী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিব। তাহলে উনাকে সহযোগিতা করেন আপনারা সবাই। উনাকে তো আনছিলেন বাংলাদেশের ভালোর জন্য। উনি যে ভালোটা করেছেন সে ভালোটার জন্য উনাকে সবাই সমর্থন করেন। উনাকে বলেন সবকিছু বাদ দিয়ে আসেন আমরা কিভাবে আগামী নির্বাচনটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পারি, কিভাবে জনগণ ভোট দিতে পারে, কিভাবে প্রতিটি জনগণ তার ভোট দিতে কেন্দ্রে আসতে পারে, আমরা সেই ব্যবস্থা করি। না হয়ে প্রতিদিন এইটা লেখেন ওটা লেখেন, কেন লেখেন রে ভাই? আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন, মানুষের বাচ্চা হয়ে থাকেন, ভদ্র সন্তান হয়ে থাকেন, শিক্ষিত হয়ে থাকেন, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন, যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি জনগণের কল্যাণ চেয়ে থাকেন, তাহলে আপনি কেন এই ধরনের লেখালেখি লেখেন? কেন লেখেন যে এইটা চায় ওইটা চায়? তোর বাপ বেটা বাটবা শালার চোখ কুত্তার বাচ্চা, চৌধুরী ফয়সাল শুয়োরের বাচ্চা, তোর বাপ চালা যাও রাহা। বুঝতে পারছেন না? আমি এই জন্য বলছি ভাই, আমি যে কথাটা বলতেছি যে আপনাদেরকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে ওই চৌধুরী ফয়সাল শুয়োরের বাচ্চা কোথায় আছে খুঁজে বের করেন ভাই আপনারা। ওই শুয়োরের বাচ্চা তোকে আমি দেখতে চাই, তুই আমার সামনে আয়। তুই কত বড় ভাবে করতে হইছস, তোর কোন মাজা পয়দা করছে কোন দিক দিয়া, সেটা ওদিকে তোর দোকানে বল শুয়োরের বাচ্চা। ভাই শুনে আমি যে কথা বলছি, আজকে বাংলাদেশটাকে একটা সুন্দর দিন আছে, জনগণের ভোট জনগণ কিভাবে দিতে পারবে, আসেন না সবাই মিলে সেই চেষ্টা করি। জনগণ যাতে তার মন মতো একটি মানুষকে নির্বাচিত করতে পারে। ডক্টর ইউনূস সাহেব সেই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। উনি বলতেছেন যে পৃথিবীতে একটা শ্রেষ্ঠ নির্বাচন উনি দিতে চান, ওনার এই বৃদ্ধ বয়সে উনি এটা কামনা করতেছেন। আসেন আমরা সবাই মিলে ওই সহযোগিতা করি। সকল রাজনৈতিক দলকে বলবো ভাই আপনারা আসেন, দেশপ্রেম আপনারা দেখান, জনগণের প্রতি আপনাদের দরদ দেখান, আপনারা জনগণের কল্যাণ চান, ব্যক্তি স্বার্থ না, রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছেন না আপনারা। আপনারা চাচ্ছেন জনগণকে এম্পাওয়ার্ড করতে, জনগণকে ক্ষমতায়ন করতে। আসেন না দয়া করে ভাই, এই জনগণের জন্য আসেন না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূস সাহেবকে হাতে শক্তিশালী করি, যাতে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয়। আপনি দেখেন নির্বাচনের সুষ্ঠু কেমন হবে। এই যে ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার, আরে ভাই তোমার তো মিনিমাম সেন্স থাকা উচিত যে নির্বাচন করতে যাবা কিভাবে যাবা। কি বলছে, কোন কেন্দ্রে যদি ভোটে গন্ডগোল হয় উনি কেন্দ্র বাতিল করে দিবেন। আরে বাবারে, বাতিল হওয়ার ঘরে বাতিল হওয়া হয়েছে না। আপনি বাতিল করলে কি হবে? একটি নির্বাচন কেন্দ্র বাতিল করলেন, 2টা করলেন, 5টা করলেন, তার মানে আপনি প্রলুব্ধ করতেছেন বাতিল করে দিলে যখন বাতিল নির্বাচন বাতিল করে দিবেন,
তাহলে গন্ডগোলটাকে প্রলুব্ধ করতেছেন, উস্কায়া দিচ্ছেন, যাতে গন্ডগোল যদি হয় তাহলে মানুষ যে প্রার্থীটা হেরে যাবে, যে প্রার্থী নির্বাচনে হেরে যেতে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে, সেই গন্ডগোল করবে। সেই গন্ডগোল করলে কি হবে? সেই গন্ডগোল করলে নির্বাচন আপনি বলছেন বাতিল করে দেবেন। ইলেকশন কমিশনার সাহেব, আপনি মাথায় কোনো গিলু আছে, সেন্স আছে? ডু ইউ হ্যাভ এ কমন সেন্স? আপনি নির্বাচন কেন্দ্র বাতিল করার হুমকি দেন, আপনি কেন ওটা বলেন? তার চেয়ে যদি আপনি বলেন যে না, যদি কোন নির্বাচন কেন্দ্রের ভোট বাতিল হয়, যদি কেউ গন্ডগোল করেন, আমি বাতিল করে দিয়ে ওই নির্বাচন কেন্দ্রের ভোট আমি নিব না, এটাকে আমি প্রপোর্শনাল ভোট ধরে আমি ওখানে আমি ভোট দিয়ে দিব। বাকি কেন্দ্রে যে ভোট হয়েছে সেই কেন্দ্রে যে হারে ভোট পাবে আমি ওই হারে ধরে নেব এখানে। তাহলে কেউ গন্ডগোল করার সুযোগ পাবে না, ওই গন্ডগোল করতে যাবে না। কারণ যদি 2টা বা 5টা কেন্দ্রে গন্ডগোল হয়, তাহলে সেখানে যদি ভোট না হয়, স্থগিত থাকে, তাহলে ওই 5টা কেন্দ্রের ভোট আর আবার নির্বাচন হবে না। ওই 5টা কেন্দ্রের ভোট বাকি 90টা কেন্দ্রের 95টা কেন্দ্রের ভোটে যে হার আসবে, সেই হারাহারি ভাবে এখানে ভোট ধরে নেওয়া হবে। তাহলেই দেখবেন কোন প্রার্থীরা গন্ডগোল করে ভোট কেন্দ্র বন্ধ করার চেষ্টা করবে না। আর নির্বাচনের ভোট কেন্দ্র দখল বা গন্ডগোলের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো, জানি বললে রাগ করবে অনেকে, সবচেয়ে বেশি দায়ী হলো রিটার্নিং অফিসার, পুলিশ অফিসার এবং পোলিং অফিসার। আপনি এই বিষয়ে করছি যে ভিডিওতে বলছেন কিভাবে নির্বাচন হয় বাংলাদেশে, তারা আগে বিক্রি হয়ে যায়, তারা আগে বিভিন্ন লোকের কাছে বিক্রি হয়ে যায়, তারাই নির্বাচনটাকে গন্ডগোল বাধায়। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে এই 3টা শ্রেণীকে সরায় রাখেন। গ্রাম পর্যায়ে মানুষকে দায়িত্ব দেন, স্থানীয় পর্যায়ে লোককে দায়িত্ব দেন নির্বাচন করার জন্য, তারা সঠিক নির্বাচন করাবে। ওই কর্মচারীদেরকে সরান নির্বাচন থেকে, ওই সব সরকার বিক্রি হয়ে যায়, সব ব্যাটারা বিক্রি হয়ে যায় টাকার কাছে। নির্বাচন আমরা তো করছি, 4টা-5টা নির্বাচন করছি, দেখছি তো এক একজনের রেট কত হয়, ইনক্লুডিং আইজিবির মধ্যে রেট কত হয়, তারও বোরে হাত করতে হয়। ভাবি একটু বলে দেন আপনার ওসিরে, বুঝছেন না? জি, ওই ভাবিরা ওসিরে ফোন করায়, আমরা করাইছি না? বলেন, আমরা দেখছি তো এগুলা, এগুলো আমরা আমাদের জীবন থেকে নেওয়া, জীবন থেকে শেখাই এগুলা। আমাদের 70 বছরের জীবনের অভিজ্ঞতা আপনাদের জন্য ডাবল তো ভাই। আমরা তো দেখে আসতেছি কিভাবে নির্বাচনটা হয়। কাজে এই সরকারি কর্মচারীদের কোন সুষ্ঠু নির্বাচন হবে না। তারপরে বলেছেন একটা কি, ওই নেগেটিভ ভোট। আর একটা ভোটারকে এমনি আনতে পারেন আমরা ডাইকা, আর সে নেগেটিভ ভোট দিতে ভোট কেন্দ্রে আসবে না, বুঝতে পারছেন না? কি কত হাতে লোক চোর আছেন যারা জীবনে ভোট দেয় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম 91 সনের ইয়া করতে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ইলেকশনের জন্য ভোট চাইতে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর সাহেবদের ফ্যামিলিতে গিয়ে দিছি। ওনারা জানেনই নাই ঢাকা শহরের নির্বাচন কবে হবে। ওনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাদের স্ত্রীরা শিক্ষিত, বুঝছেন না? তখনকার দিনে আমাদের দেশে শত শিক্ষিত লোকের, এখন যেমন শিক্ষিত লোকের ফ্যাশন হলো ওই বোরকা পরা, হেজাব পরা, আর তখনকার দিনে শিক্ষিত ছিল হাত কাটা ব্লাউজ পরা। যত বেশি হাত কাটা ব্লাউজ পরতো, বি কলারের ব্লাউজ পরতো, তত হলো তারা শিক্ষিত, ততই তারা আধুনিক। একটা সময় হয়, বুঝতে পারছেন না? এই যে আমাদের হিজাব পরার যে প্রচলনটা, আরে আমরা তো জন্ম থেকে দেখতেছি আমার মারা, আমার নানিরা, দাদিরা হিজাব পরে, কিন্তু আমার গ্রামের তো অন্য মহিলা হিজাব পড়তো না। আমার গ্রামের মেয়েরা যারা মাঠে কাজ করতে যেত ওরা তো হিজাব পড়তো না। আমার গ্রামের মেয়েরা যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতো, এই বাড়িতে ও বেড়ে যেত, কই আমার বাড়িতে খাইতে আসতো, বেড়াইতে আসতো, বিয়েতে আসতো, কেউ তো হিজাব পরে আসতো না। হিসাব পরে আসতো আমার 2-4-5 গ্রামের মধ্যে বড় জোর 8-10টা ফ্যামিলির লোক, যারা এলিট, তৎকালীন সময় এলিট যারা, তারা আসতো হিসাব পরে, বোরকা পরে। তখন বোরকা বলতাম আমরা এটাকে, বোরকা পরে। আমি তো আমার জন্মের থেকে দেখছি আমার মা বোরকা পরে, কিন্তু এখন ফ্যাশন হয়ে গেছে। আর এখন কি হচ্ছে, ঢাকা শহরে সব খারাপ মেয়েরা হিজাব পরে, আকাম কুকাম করার জন্য হিজাব পরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়। আগে তো ব্যবসাখানা ছিল, প্রস্টিটিউট ছিল, ব্যবসা থেকে এক জায়গায় আটকে রাখতেন। এখন তো ব্যবসা ঘরে ঘরে চলে গেছে, এখন তো ঘরে ঘরে ঘুরে বেড়ায় এক বাড়িতে আরেক বাড়ি। পরকীয়া নাকি এখন আধুনিক প্রেম, এটা প্রেমের একটা অংশ, পরকীয়া। এটাকে আমরা এনকারেজ করি আমাদের বুদ্ধ লোকেরা, ভদ্রলোকেরা, এবং ইসলামী ভদ্রলোকেরা বেশি করে, হুজুরা বেশি করে। হুজুরা তো আরো 4টা বিয়া বন্ধুদের পরও 4টা বিয়ে ট্রাই করতে তো 40টা মেয়ে যেতে হয়, মানে 4টা সিলেক্ট করবে কেমনে? ফলে কি বলবেন, এগুলো জনগণের প্রত্যাশা বলতে গেলে তো আর কিছু বলার থাকে না। জি, আমরা অনেক হিজাবের মধ্যে নিয়ে গেছেন। এখন সবচেয়ে খারাপ লোকটা হিজাব পরে আসে,
আপনার বাড়িতে 10 জন লোকের মেসে খানা পাকায়, যে মেয়েটা মেসে, ওই মেয়েটা দেখবেন হিজাব পরে আসে। তুই যে হিজাব পরে আসলি, তোর 10 জন পুরুষে খাওয়াস কেমনে রান্না করে? তখন তো হিজাব করে থাকে। আপনি মাদ্রাসায় যান, দেখবেন মেয়েরা এসে রান্না করে দেওয়া যায়, তো ওই মেয়ে হিজাব করে থাকে মাদ্রাসার মধ্যে। মশলা বাটে কেটা? ও তো মেয়েটা এসে মশলা বাটে। তোর হিজাব কোথায় থাকে ওই মাদ্রাসার মধ্যে? শত শত হাজার হাজার পোলাপান আছে। এক এক সময় বাংলাদেশে এক একটা প্রত্যাশা আসে, এক একটা কথা আসে, যে এটা তখন ইসলাম হয়ে যায়, এটা তখন ধর্মীয় অনুভূতি হয়ে যায়। ধর্ম তো আমরা কত হাজার বছর ধরে দেখতেছি, ধর্ম কিভাবে উত্তরণ হয়েছে, একটার পর একটা সংস্কার হয়ে আসছে। কাজে জনগণের প্রত্যাশা সুন্দরভাবে বেঁচে থাকা, শোষণ মুক্ত বেঁচে থাকা, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। কাজে আপনি যারা বলছেন যে প্রথম আলো না, কে বলছে নির্বাচনে কে ভোট চাইছে, সবাই চাইতে পারে, সবাই চাইতে পারে। আমি তো প্রথম শুরু করলাম যে আমার সারাদিনে প্রত্যাশা হলো আমি কবে প্রধানমন্ত্রী হবো। আল্লাহ কেন আমার প্রধানমন্ত্রী বানায় না বলেন? আমি তো আল্লাহর প্রতি ভীষণ গুসা হয়ে থাকি, ডেলি আল্লাহর কাছে বলি, আল্লাহ নামাজ পড়লাম 5 ওয়াক্ত, কামটা কি হলো আমার? এখন মধ্যে প্রধানমন্ত্রী হতে পারতেছি না। আর ডক্টর জীবনে কদিন নামাজ পড়ছে আল্লাহ জানে, পড়ছে কিনা তাও জানি না। উনি তো খেলার মাঠ থেকে আল্লাহ তুমি ধরে আইন না, প্যারিসের মাঠ থেকে ধরে আইন না বাংলাদেশের রাজ্য দিয়ে দিলা। আমার জানতে ইচ্ছে করে আল্লাহ কোন দোয়াটা তুমি কবুল করলা, তার ওই দোয়াটা আমাকে জানাই দো আল্লাহ, তাহলে আমি এটা পড়া তোমার সারাদিন বলি। কারণ আমি আজকে আমি প্রধানমন্ত্রী হইতে পারলাম না। আক্তার ভাই, উনি প্রত্যেকে প্যারিস থেকে ধরে আন না, বুঝছেন, হাতির চালান দিয়ে আমরা এনে বসায় দিলেন। কাছ থেকে ওই দোয়াটা চাই, আল্লাহ ওই দোয়াটা অন্তত আমাদের জানাও যে কোন দোয়াটা পড়লে পরে নামাজ না পড়েও দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়। এটা আল্লাহ জানায় তো আমাদেরকে, আমরা সেই চেষ্টা করে দেখি আমরা পারি কিনা। চিঠি লেখেন আক্তার ভাই, ডক্টর ইউনূস চিঠি লেখেন একটা, যে আপনি কিভাবে হলেন। ভাই কি চিঠি লিখবো? আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামের বুদ্ধ বেড়া হয়েছে না উপদেশটা, ও আল্লাহর কবে ডাকছিল? ও আল্লাহর কদিন ডাকছিল? হ্যাঁ, ও আমার দেশে উপদেশটা কেমন হলো? ওই বুদ্ধ বেটা আল্লাহরে তো পারলে মারা ফেলায়, তো ওই বুদ্ধ বেটা কি করে হলো এই দেশে উপদেশটা? বলেন এগুলো কার কাছে কম? বলেন ইসলাম আমাদের বুঝায়, আল্লাহ আমাদের দেয়, তো বুদ্ধ বেটারা কেন আমার দেশে উপদেশটা বানিয়ে দিল আল্লাহ? আর লোক পাইলো না? বলেন এগুলো কোথায় যাবো? ধর্মটাকে তো আমরা ব্যবহার করে আমাদের যখন যার সুবিধা হয়, যেভাবে মানুষ বুঝাতে পারে, একটা বুঝাই নিলে হয়। কাজে এই ধরনের জিনিস আপনারা করা হয়, আমি অপতিত বলেছি। কাজে আজকে আমি অনুরোধ করবো সবাইকে, বিনীত অনুরোধ করবো, ডক্টর ইউনূস সাহেব নির্বাচন ঘোষণা করে উনি প্রমাণ করেছেন উনি সত্যিকার দেশপ্রেমিক। আমি যত কিছু বলি, উনি প্রমাণ করেছেন উনি জনগণের কল্যাণ চায়, তাই হয়তো আল্লাহ উনাকে এত বড় সুযোগ দিয়েছেন। উনি হয়তো জনগণের কল্যাণ চায় বলে আল্লাহ তার মনের খবর রাখেন দিয়েছেন। আসেন আমরা যে যেখানে আছি, যে রাজনৈতিক দলে আছি, আসেন আমরা সেই রাজনৈতিক দল থেকে জনগণের জন্য নিবেদিত হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। এই নির্বাচনের মাধ্যমে শাসনকর্তা তৈরি করি, যারা পরবর্তী 5 বছরে বাংলাদেশটাকে ভালো করো মন্দ করো করার সুযোগ পায়। যদি মন্দ করে আবার 5 বছর পরে আমরা তাকে পরিবর্তন করবো। এটা সিস্টেমে আসতে হবে, এটা নিয়মের মধ্যে আসতে হবে। যদি কেউ ভালো করে তাইলেও সে 5 কে 7 করতে পারবে না, আর কেউ খারাপ করলেও 5 কে 3 করতে পারবে না। 5 বছর শাসন করবে, 5 বছর পরে অবশ্যই পরিবর্তন হবে। ভালো হলেও পরিবর্তন হবে, মন্দ হলেও পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার সুযোগ দিতে হবে, জনগণ যেন ভালোকে রাখতে পারে, মন্দকে পরিবর্তন করতে পারে। এই সুযোগটা আমরা চাই। প্রতি 5 বছর অন্তর নির্বাচন চাই, এটাই মনে করি জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা। এবং এই প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে সহযোগিতা করার কর্তা। আমি কেন গালি দিয়ে ভাই আপনাদের কাছে ছোট হব? আমি তো চাই না কথাগুলো বলতে, কিন্তু কথাটা বলি কেন? যে কথাগুলো আপনাদের কানে তাড়াতাড়ি ঢুকে, যেগুলো নেগেটিভ অ্যাট্রাকশন, অর্ধউলঙ্গ মহিলা আমাদের চোখে সবার আগে পড়ে, তো ফলে এরকম উলঙ্গ ব্যবহার আমাদের করতে হয়। উলঙ্গ ব্যবহার করলে ভদ্রলোকদের নজর কাড়া যায়, বুঝছেন না? আমি অনেক জ্ঞান গর্ব বক্তৃতা দেখছি, আমি দেখছি অনেক জ্ঞান গর্ব বক্তৃতা দেখছি, কেউ পড়ে না, কিছু লেখে না। কিন্তু যদি সংসদে গালি দিছি, ওই দিন দেখছি পরের দিন আমি হেডলাইন, বুঝতে পারছেন? সংসদে ভালো কথা বলছে, আমরা কেউ আমার নোটই নেই, টেনশনে নেই। কিন্তু যেদিন স্পিকারে গালি দিছি, সেদিন আমি 10 মিনিট বক্তৃতা দিছি সংসদে, ওই দিন আমার সমস্যা হয় নাই, গালি দিতে হয়েছে। আক্তার ভাই, আমাদের অনেক প্রশ্ন, আক্তার ভাই, যে একটু ছোট ছোট কিছু প্রশ্ন জনগণের দর্শকরা অনেক প্রশ্ন করতেছেন, যেন আপনি আসার আগে দর্শকরা ওয়েট করেন যে আপনার কাছে প্রশ্ন। একটা প্রশ্ন আমি লিখে দিছি, মানে কেন দর্শক লিখছেন যে মাননীয় সেনাপ্রধান বলেছে এনসিপি নেতারা শিশু,
আপনি কি তাই মনে করেন ওরা শিশু? বিশেষ করে কি কারণে বলেছেন যে আমরা দেখেছি যে গত কয়েক মাসে সেনাবাহিনী, সেনানিবাস, ক্যান্টনমেন্ট উড়িয়ে দাও, ভেঙে দেব, এই কথাগুলা প্রতিনিয়ত বলে গেছেন। গতকালকে একটা সভায় সেনাপ্রধান বলেছেন ওরা শিশু, ওরা এখন বুঝতেছে না, যখন বুঝবে তখন লজ্জা পাবে। কিন্তু একটা বিষয় অনেকেই বলছেন যে 18 বছরের পর যদি কোনো মানুষ পৃথিবীর সব দেশে কোনো অন্যায় করে, অপরাধ করে, যে অপরাধগুলো আসলে অনেক সময় শাস্তির আওতায় নিয়ে যাওয়া হয়, কিন্তু এদের বেলায় কেন? আজকে যদি অন্য লোকটা বলতো, সেনাপ্রধানকে এই কথা বলতেন? কি বলবেন আপনি? ভাই দেখেন, আমাদের বিষয়টা হচ্ছে কি, আপনার কথাটা মানে সরি বুঝতে পারছেন, সেনাপ্রধান খুব পরিষ্কার বলছে এনসিপির নেতারা, এনসিপির নেতারা শিশু। তো করিম, রহিম, যদু, মধু, হালিম, কালিম, তাকে তো শিশু বলে নাই, বলেছে এনসিপির নেতারা। এনসিপির জন্ম কবে হয়েছে? এখন তো 1 বছরই হয় নাই। তো 1 বছর যার বয়স, তাকে কি বলবেন? বয়স্ক বলবেন? বয়োবৃদ্ধ বলবেন? তার তো বয়স 1 বছর। কাজে এনসিপি 1 বছর, এনসিপির নেতা মানে কি? তা 1 বছরের নেতা। 1 বছর নেতা তো অনেক কিছু বলবে, আমি কি বলছি, অ্যাটেনশন ড্র করার জন্য বলবে, তারা বলছে। এবং সেনাপ্রধানকে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায় যে উনি তাদেরকে এনকারেজ করেছেন যে তারা যেটা বলতেছে ঠিক আছে, এটা তাদের যদি ভুল হচ্ছে এটা যেন এটা তারা বুঝে ফেলবে। তবে সেনাপ্রধান একটা জিনিস আমার মনে হয়, তাদের এই কথাটা যখন উনি অ্যাটেনশনটাকে যখন দিয়েছেন, কথাটা যখন উনি কানে গেছে, ওনার লজ্জা পাওয়া উচিত ছিল। শিশুরা যখন একটা কথা বলে ফেলছে, তারপরে শিশুরা তো মিথ্যা কথা বলে না, এটা বুঝতে হবে। শিশুরা কিন্তু মিথ্যা কথা বলে না, শিশুরা মিথ্যা কথা শিখে নাই। শিশুরা যা দেখে তাই বলে, তারা বুঝে বলে না। শিশুরা বুঝে বলে না, কোনটা বললে ভালো হবে, কোনটা বললে খারাপ হবে, এই বোধ শিশুদের নাই। শিশুরা যে কথাটা বলে সেটা চরম সত্য কথা বলে। শিশুরা যে কথাটা বলে ফেলেছে, সেটা যখন আপনার নজরেই গেছে, আমি সেনাপ্রধানকে বলবো আপনার অন্তত সরি বলা উচিত। কারণ আপনার এমন দু একটা কাজ আপনি করেছেন বিগত 1 সপ্তাহের মধ্যে, যেগুলো আপনারকে মানায় না, আপনার এগুলো করা উচিত হয় নাই। আপনি সেনাপ্রধান হয়ে আপনাকে হিন্দুদের মন্দিরে যাওয়ার প্রয়োজনীয়তা নাই, এটা সরকারের প্রতি আপনি চ্যালেঞ্জের সৃষ্টি করে দিচ্ছেন। আর সেখানে গিয়ে ধানের শীষের পোস্টারের পাশে গিয়ে দাঁড়াবেন, এটা সঠিক কাজ আপনার হয় নাই। এটার জন্য জাতির কাছে আপনি সরি বললে হয়তো, বাকি শব্দটুকু ব্যবহার না করলে চলতো। এনসিপি সম্বন্ধে বক্তব্যটা না চললে বলতো, এনসিপির ছেলেরা শিশু, এটা বলার প্রয়োজন ছিল না। কারণ শিশুরা যে কথাটা বলেছে দেখুন সত্যি কথাই বলেছে। এবং এই যে আরেকটা কথা বলেছে যে আর্মির গিলু নাই, এটা তো নতুন কথা না, এটা তো সারা বিশ্বে বলে যে আর্মির বুদ্ধি হাঁটুতে। এটা তো নতুন কথা না, এটা বাংলাদেশের আর্মি বেলায় না, এটা ইসরায়েলের আর্মি বেলায় একই কথা বলা হয়, আমাদের প্রিয় পাকিস্তান আর্মি বেলায় এই কথাই বলা হয়, পৃথিবীর সব দেশে আর্মির কাছে কথা বলা হয় যে আর্মির বুদ্ধি হলো গেটুতে। এটা নতুন কথা নয়। কারণ আর্মিকে আমি কি বলছি, আর্মি ইজ এন গাইডেড মিসাইলস। সে ডানে বায়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তার বুদ্ধি ব্যয় করার কোনো সুযোগ নাই, বুদ্ধিমত্তা দিয়ে সে কিছু করতে পারে না। আর্মি জেনারেল 50 বার জন্মগ্রহণ করতে পারে, কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না। আমি আবারও বলছি, আর্মি জেনারেল বা সেনা প্রধান 50 বার জন্মগ্রহণ করতে পারে, 50 বার জেনারেল হতে পারে, কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না। কিন্তু একজন রাজনীতিবিদ যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করতে পারে। আর সে রাজনীতিবিদ যদি রাষ্ট্রপতি হয়, তার যখন ইচ্ছা হবে তখন রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে। তখন তার বুদ্ধি লাগবে, মেধা লাগবে, জ্ঞান লাগবে, যে কখন যুদ্ধ ঘোষণা করব, কখন করব না। এই জন্য অনেকে বলা হয় যে সেনাবাহিনীদের বুদ্ধি দরকার নাই, গিলুতে হলে চলবে, গিলু নাই। কারণ গিলু তো বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। সেনা প্রধানদের ভালো মন্দ বিচার করার কোনো সুযোগ নাই, তাদেরকে যেটা নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ তাদের পালন করতে হবে। এইটাই বাংলাদেশ মিলিটারির লতে পরিষ্কার লেখা আছে। ওখানে লফুল আনলফুল কমান্ড বলে কোনো কথা নাই, হোয়াট এভার উই অর্ডারড। এটা পরে বানাইছি আমরা লফুল আনলফুল, এই কত কিছু। সরকার কোনদিন আনলফুল কাজ করে না, সরকার যেটা করবে। এটা আমাদের দেশের এগুলো একটা ভৌতবাজি। যাই হোক, সেনাপ্রধানের প্রতি এরকম সেনাপ্রধানকে আক্রমণ করাটা যেমন অনুভূত, এটাও যেমন আমরা চাই না। কারণ সেনাপ্রধান একটা বিশাল একটা ফোর্সের সেন্টিমেন্ট, একটা ইমোশন ক্যারি করে। তার অধীনে হাজার হাজার দক্ষ দেশপ্রেমিক সৈনিক আছে,
যাদের প্রধানকে যদি কেউ কটূক্তি করে তাহলে তারা ভালোভাবে নিবে না, নেয় না, না উচিত না। তাদের প্রতিক্রিয়া দেখাইতে গেলে তখন দেশে একটা শৃঙ্খলা সৃষ্টি হবে। তাই উনি যেহেতু বলে ফেলেছেন যে ওরা শিশু, হ্যাঁ শিশু, জাস্টিফাইড শিশু, কিন্তু আমি বলবো সেনা প্রধান থেকে আরো সাবধানের পথ চলতে, আরো সাবধানে যেতে। আপনি সেনা প্রধান, আপনি হিন্দু প্রধান না, আপনি খ্রিস্টান প্রধান না, আপনি বুদ্ধ প্রধান না, আপনি মুসলমান প্রধান না, এমনকি মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়ো আপনার দায়িত্ব না। যদি কোথাও ভ্রমণে যান, ভিজিটে যান, থাকেন, সেখানে আপনি নামাজ পড়তে পারেন গিয়া, কিন্তু হিন্দু বাড়িতে গিয়ে আপনার ওই পূজা দেখা আপনার দায়িত্ব না। এটা আপনি সঠিক কাজ করেন নাই। সেখানে গিয়ে যখন আপনার একটা পোস্টার দেখলেন তখন তো বলা হচ্ছিল, আনফর্চুনেটলি এবং অত্যন্ত কাকতালীয় ভাবে সেই পোস্টারটা আপনার একটা বন্ধুর পোস্টার, যে আপনার একজন স্নেহভাজনের পোস্টার, আপনার অতি প্রিয় পোস্টার, যাকে আপনার বাসায় দেখা যায়, যার বাড়িতেও আপনি যান দেখা যায়, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আপনার যান দেখা যায়। তো এরকম একটা লোকের পোস্টার তো আপনার ওই সবাই যাওয়া উচিত হয় না সেনাপ্রধান সাহেব। এতে আপনি আমাদেরকে অসম্মানিত করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন। এই কথাগুলো ছেলেরা বলতে বাধ্য হচ্ছে কেন? আমি আবার বলছি, ছেলেরা মিথ্যা কথা বলে না, শিশুরা কখনোই মিথ্যা কথা বলে না, কারণ তারা সত্য কোনটা মিথ্যা কথা জানে না, তারা যেটা দেখে সেটি তারা বলে। কাজেই তারা যেটা বলেছে, এনসিপি নেতারা, তারা সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে। আমাদের কি দেখাবেন সেভাবে সাবধান থাকা উচিত। সকল নেতাদেরকে বলবো তাদের সাবধান উচিত হই। এনসিপি গালি দিয়ে পার পাবেন না। এনসিপি যদি শিশু থাকে তো দিন তার সত্য কথাই বলবে। এনসিপির কোনো কথাকে আমি এখনো গুরুত্বের সঙ্গে দেখবো না, যেহেতু আমি তাদেরকে মনে করি তার শিশু। তবে তাদের কথা প্রতিক্রিয়া দেখাবো না, তাদের কথার পাল্টা জবাব দিব না। আমি তাদের কথা শুনবো, শুনে হাসবো, বা আমার যদি কোনো ভুল থাকে তার কথার মধ্যে, আমি আমার নিজের ভুলকে শুধরাবো। শিশুর কথার মধ্যে যদি আমি দেখি যে হ্যাঁ এটা ভুলটা আমার হয়েছে, আমার এই কথাটা বলা ঠিক হয় নাই, তাহলে আমি শুধরাবো, শিশুকে ধমক দেবো না। জি আক্তার ভাই, কিছু অনেকগুলো প্রশ্ন আছে আক্তার ভাই, আমরা ছোট ছোট প্রশ্নগুলো নেই। একটা বিষয় আপনি বলছিলেন, আপনি আজ থেকে 1 মাস আগে আমাদের অনুষ্ঠানে বলছিলেন যে আপনার অনেক জায়গায় অস্ত্র গুদাম যাচ্ছে। তারপর আমরা দেখলাম আপনার কথাগুলো খুব শুনেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে ঢাকা শহরে 2 জায়গায় তো অনেকগুলা দা, কিরিচ, অনেক অস্ত্র উদ্ধার করা হলো। তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি যে আপনার ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে, দেশে এবং দেশের বাইরে এক ধরনের একটা জল্পনা কল্পনা রয়েছে, এবং অনেকেই বলছেন যে এই ডাকসু নির্বাচন আগামী নির্বাচনের মানে নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসতে পারে। এই বিষয়ে একটু বলেন প্লিজ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপ্রিয় একটা নির্বাচন হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। কারণ এই নির্বাচনে সকল পক্ষ শিয়ানা, সকল পক্ষে জানে এখানে সীমা লঙ্ঘন করলে তারা ধরা খায় যাবে। অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর আছে, প্রচুর আছে। অন্তত ঢাকা ক্যান্টনমেন্টের চেয়ে বেশি অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এখন। মানে পার্সোনাল আর্মস, হয়তো ট্যাঙ্ক নাই, হয়তো মেশিন গান নাই, বেশ ছোটখাটো মেশিন গান দিয়ে থাকতে পারে, হয়তো এমএমজি নাই বা আর্টিলারি নাই, এই ধরনের নাই, মিসাইল নাই, কিন্তু ব্যক্তিগত অস্ত্র যেটা আমরা পার্সোনাল আর্মস বলি বা শর্ট গান বলি বা শর্ট মানে বলি, সেগুলা পার্সোনাল আর্মস প্রচুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানকার যা বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন আবাসিক হলগুলো আছে, সে আবাসিক হলগুলোতে অনেক আছে। আগে গভীর বস্তিতে থাকতো, সে বস্তিগুলো এখন তো প্রায় উচ্ছেদ হয়ে গেছে, নাই। তো এখন কিছু কিছু ফ্ল্যাটে, কিছু কিছু হাই রাইজ বিল্ডিং এ এখনো অনেক অস্ত্র মজুদ পাওয়া যায়, যাবে। এটা চেষ্টা করলে, এটা বিভিন্ন কানাঘুষা শোনা যায়, আমার কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ তথ্যাদি নাই, থাকলে আমি সরকারকে দিতাম, যে বলতাম অমুক জায়গায় আছে। তবে আমরা যেটা কানাঘুষা শুনি, আমাদের কাছে যে তথ্যগুলো আসে, আমরা তো দেখেছি আসিফ মাহমুদ তার ইন্টারভিউতে বলেছে যে আমাদের সশস্ত্র বিপ্লবের জন্য আমরা প্রস্তুত ছিলাম। এটা আমার কথা না, যে বক্তব্যে উনি যে বলেছিলেন যে আর্মি চিফ ইউনূস সাহেবের নামটা শুনে পরে বলে বুক চাপা দিয়ে উনি গ্রহণ করেছেন, ওই ইন্টারভিউতে আসিফ মাহমুদ বলছেন যে ওই দিনে যদি সশস্ত্র বিপ্লবের রূপ নিত, তা আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম। তার মানে অস্ত্রগুলো তো ছিল, অস্ত্রগুলো তো কেউ না কেউ দিয়েছে, অস্ত্রগুলো কোথায় গেল? অস্ত্রগুলো ভালো করে তদন্ত করলে, আপনি বলেন না স্বরাষ্ট্রমন্ত্রী, এটা অস্ত্রগুলো পাওয়া যাবে, কোথায় গেছে চেষ্টা করলে পাওয়া যাবে, কিছু না। তবে এই অস্ত্রের প্রদর্শন এবার ডাকসু নির্বাচনে হবে না, ডাকসু নির্বাচনে হবে না। আরেক মাল, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরেক মাল, সে আবার বলছে ওখানে সেনাবাহিনীকে নিয়োগ করতে হবে।
উনি জাকসুর ভাইস চ্যান্সেলর নাকি কি ওনার কি ছিলেন, উনি জাকসুর নির্বাচনের জন্য পোলা মানে ঘাটটা ধরে বাইর করতে পারে, ওনে সেনাবাহিনীকে কি করবে, পোলা মানে চুমা দিবে, আর চুমা দিলে তো দুষ হবে, ছেলেরা চুমা দিলে বলবো সমকামী, আর মেয়েরা চুমা দিলে বলবে বদমাইশ। কোথায় যাবে সে? ওরা তো চুমা দিতে পারবে না কি আর্মির লোক, আর্মির লোক কি করবো ওখানে? ঢাকা বিশ্ববিদ্যালয় আর্মিকে কি করবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে বেটা শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত লোক, সে সেনাবাহিনী চাওয়ার জন্য চিঠি দিয়েছে। সেনাবাহিনীকে কি করবে ওখানে? ছাত্রদের চুমু দিবে? সে চুমু যদি সে ছেলেদেরকে দেয় তাহলে বলবো সমকামী, আর মেয়েদেরকে চুমু দিলে তো বুঝছি না কি হবে অবস্থাটা সেনাবাহিনীর। তাহলে সেনাবাহিনী কি করবে ওখানে? ওই গাধার বাচ্চাকে কি প্রশ্ন করবো বলেন? সরি, গাধার বাচ্চা বলার জন্য, কারণ আমি তো বলতে পারবো ও গাধা, কারণ ও তো ডক্টরেট, কাজে ডক্টরেটে গাধা বলবো কেমন? কাজে একমাত্র বলতে পারি তার বাবা নিশ্চয়ই গাধা ছিল। নাহলে কি যুক্তিতে, কি কারণে এসে সেনাবাহিনী হিসাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রদের নির্বাচনে, যেখানে আনসারও দরকার নাই, যেখানে ছাত্র ভলান্টিয়ার যথেষ্ট, উনার ইউনিভার্সিটিতে 200-500 ছেলে নাই উনার অনুগত যারা ভলান্টিয়ার কাজ করতে হবে, এর আদর্শবাদী ছেলে নাই ঢাকা ইউনিভার্সিটিতে, শত শত আছে যা আদর্শবাদী ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যারা একটা সুশৃঙ্খল নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করতে পারে। একদম না, হাজার হাজার ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, মেয়ে আছে, যারা নির্বাচনটাকে সুষ্ঠু করানোর জন্য, শৃঙ্খল করার জন্য তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারবে। কিন্তু ওই গাধার বাচ্চা সেনাবাহিনী চেয়েছে, মানে এগুলো তো উদ্দেশ্য প্রণোদিত, এই বক্তব্যগুলা এগুলা জ্ঞান পাপীদের কথা। এই জ্ঞান পাপীরা কি করতেছে? এই জ্ঞান পাপীরা রাষ্ট্রটাকে সবসময় একটা বিভ্রান্তকর জায়গায় নিয়ে যাচ্ছে। আবার ওনারা শিক্ষার ভাব দেখায়, শিক্ষিতের ভাব দেখায়। ওনারা শিক্ষিত না, ওনারা শিক্ষিত। জানেন তো আজকাল শিক্ষিত না শিক্ষিত কয়, বুঝছেন না? উচ্চারণ তো বুঝতেন কিরকম কয়, দেখবেন ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত না, বুঝতে পারছেন না? তো এখন কোথায় যাব বলেন? ডাকসু নির্বাচনটা নিয়ে আমি খুব আশাবাদী, এবং ডাকসু নির্বাচন নিয়ে আমার কাছে একটা খটকা লাগছে কালকে। ডাকসু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সাহেব উনি একটা দিন পিছিয়ে দিয়েছেন। কেন পিছিয়ে দিয়েছেন এটা উনি মনে করেছেন পিছিয়ে দেওয়া দরকার, কিন্তু কারণটা তো বলা ওনার ঠিক হয় নাই। উনি যখন বলেছেন ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য পিছায় নাই, তার মানে কি? আতর গড়ে কেড়ে কলা আমি খাই না। এই যে উচ্চশিক্ষিত লোকগুলা যে জ্ঞান পাপী, এতে তো বোঝা যায়। এই কথাটা বলে দিয়ে তুমি ছাত্র দলকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দিলা। তুমি ছাত্র দলের নামটা কেন উচ্চারণ করলা? এখানে তুমি একটা ব্যক্তির জন্য তুমি কেন তুমি বলছো ছাত্র দলকে সহায়তা করার জন্য পিছিয়ে দেওয়া হয় নাই, তাহলে তুমি বলো যে কাউকে সহায়তা করার জন্য পিছিয়ে দেওয়া হয় নাই। নাম বলতে হবে কেন? নাম বললে তুমি কি করলা? তুমি খুব একটা জ্ঞানী ভাব দেখাইলা, তুমি তো বদমাইশ, এই তো প্রমাণ করলা। তুমি যে একটা অবিশ্বাসী, তোমার উপরে আস্থা রাখা যায় না, এটি তো প্রমাণ করলাম। নাহলে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার যাকে নির্বাচন কমিশনে বানানো হয়েছে, তিনি কি করে বলতে পারে যে ছাত্র দলকে সুবিধা দেওয়ার জন্য তারিখ পরিবর্তন করা হয় নাই? তার উত্তরটা হবে না, কাউকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন তারিখ পিছানো হয় নাই। সে বলবে কাউকে, যে ছাত্র দলের নামটা নিয়ে সে বদমাশটা কি করলো? মেবি হি ইজ ঢাকা ইউনিভার্সিটি টিচার, বাট ইজ এ বদমাশ, ইজ এ কালপ্রিট, সে সুযোগ সন্ধানী, সে মানুষকে খারাপ পথে উস্কায় দেয়। এই ধরনের লোক জন্য যে সমস্যা হইতে পারে। কাজে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনে বাংলাদেশের মানুষের সামনে একটা এক্সাম্পল হবে এই নির্বাচন, যাতে আগামী নির্বাচনগুলোতে মানুষ অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়। এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা অত্যন্ত দেশপ্রেমিক, এবং ছাত্ররা বলছি আমি, এই দেশে ছাত্র সচেতন, সবচেয়ে বেশি সচেতন ছাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো ফ্যাকাল্টি আছে, বিশেষ করে আর্টস ফ্যাকাল্টি, তাদের মানবিক জ্ঞান, মানবিক স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। চারুকলা ইউনিভার্সিটি, চারুকলার অনুষদের যে ছেলে মেয়েরা আছে তারা এত সচেতন। আইটি রিলেটেড যে ছেলে মেয়েগুলো আছে তারা এত সচেতন, দে থিংস 20 years 50 years ahead of us। তারা 50 বছর আগের বাংলাদেশকে তারা দেখে। এই ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদেরকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। জি, ছেলেরা বলতে আগামী দিন 50 বছর 10 বছর পরে কি হবে এটা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বলতে পারে। আনফরচুনেটলি আমাদের টিচাররা বলতে পারে না, গুটি কয়েক ছাড়া।
আমাকে আজকে তো আদর্শবাদী কোন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি পাবেন না, সব দলবাজ, সব কোনো না কোনো দলের মধ্যে আছে। আদর্শবাদ, নীতিবান, নৈতিকতাপূর্ণ টিচার ঢাকা ইউনিভার্সিটি বড় নগণ্য স্যার, বেয়াদবি নিয়ে ঢাকা ইউনিভার্সিটি টিচার স্যার, ক্ষমা করবেন আমাকে আমি এই কথাটা বলার জন্য। আপনাদের নখের সমানও আমি না, লেখাপড়া জানি না, পড়াশোনা তো কোনো নাই না, আমাদের ডিগ্রিও নাই, কিছুই নাই, আমরা কিছু জানি না। তারপরে বিনয়ের সঙ্গে বলবো, মাথা নত করার মতো শিক্ষক আপনার ঢাকা ইউনিভার্সিটি এখন কেউ নাই। সরি আপনার ওই কথা সম্পর্কে আমি একটা বিষয় বলি। আমি আমার অনুষ্ঠানে বলতাম, আমরা 90 দশকে এরশাদ বিরোধী আন্দোলন দেখেছিলাম যে বাংলাদেশে একটা বিশাল বুদ্ধিজীবীরা ছিলেন, তাদের এক একটা বিবৃতি কিন্তু এরশাদের গদি কেঁপে উঠতো। বাংলাদেশে একটা সম্মিলিত সাংস্কৃতিক জোট ছিল, বাংলাদেশে নাট্য পরিষদ ছিল, যারা একটা সময় বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এরশাদ বিরোধী আন্দোলন ধরে প্রতিটা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। কিন্তু এটা আমার বলতেই হবে, গত 15 বছর আওয়ামী লীগের আমলে এই যে আপনি বলছেন শিক্ষকদের কথা বলছেন, যেসব শিক্ষকদের নিয়ে এসে বিভিন্ন এনজিওর প্রদান করে প্রতি মাসে 1 লক্ষ টাকা মানে বেতন দিয়ে উপদেষ্টা করে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি এখন দেখেন বুদ্ধিজীবী শ্রেণী, যে আপনি যে শিক্ষকদের কথা বলছেন, 71 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করেছে প্রথম, যে এদের মূল মাথাদের ধ্বংস করে দেয়। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করে ফেলছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাথাগুলাকে আমাদের এই আওয়ামী লীগ বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা ভাই, এই বিষয়ে ছোট্ট করে বলবেন, অনেকগুলা প্রশ্ন জমা হয়, দর্শকদের প্রশ্ন নিতে হবে, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনার অনুষ্ঠান দেখে। হ্যাঁ, ছোট করে কিছু বলেন। এই যে কি করবো, যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রিসার্চের নামে ছুটি নিয়ে বছরের বছর বিদেশে থাকে এবং ওই বিদেশে বিশ্ববিদ্যালয় চাকরি করে, আপনি এক ভদ্রলোকে নিয়ে আসছিলেন না ওদিন, বিদেশে বিশ্ববিদ্যালয় চাকরি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছুটি দেওয়ার প্রভিশন করা হয়েছে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া দিচ্ছে যে আপনি ছুটি নিয়ে চাকরি কন্টিনিউ রাখা আপনি যে কোনো ব্যাপারে রিসার্চ করার জন্য যেতে পারেন। আর তারা ওই দেশে গিয়ে বছরের পর বছর ছুটি কাটাইয়া ওই রিটায়ার্ড করার আগে এসে জয়েন করে এখান থেকে পেনশন নেয়। এই হলো তাদের নৈতিকতা। আপনি এমন কোন শিক্ষক নাই, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক নাই যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে খ্যাপ মারে না, এটার নাম দিচ্ছে ওরা খ্যাপ। এমন কোন শিক্ষক নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যারা বাইরে গিয়া খ্যাপ মারে নাই। যেমন ডাক্তাররা মনে করে হাসপাতালে চাকরি করে বিকালবেলা প্র্যাকটিস করা তাদের অধিকার, তারাই মনে করে যাদের নৈতিকতা নাই। যাদের নৈতিকতা আছে তারা কখনোই মেডিকেল কলেজে চাকরি করে বাইরে প্র্যাকটিস করতে পারে না, এটা নৈতিকতায় বাধে, নৈতিকতা উচিত না তাদের, কিন্তু সেই নৈতিকতা বোধ তাদের নাই, তখন টাকার কাছে তারা বন্দী। বিশেষ করে আগে ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো ওই গ্রামের চেয়ারম্যান মেম্বার বা বড় গৃহস্থের টাকা মেয়েকে বিয়ে করে, ওই মেয়ে হয়তো ল্যাংড়া হইতো, নাহলে লোলা হইতো, নাহলে একটু দেখতে খারাপ হইতো, বিয়ে করে করতো। তারপরে ডাক্তারি পড়তে পড়তে ইঞ্জিনিয়ার হইতে হইতে আরেকটা বিয়ে করতো ঢাকা শহরে, ওই বউ গ্রামে থাকতো আর ঢাকার বউ নিয়ে আসে ওই সরকারি ফ্ল্যাটে থাকতো। এই শিক্ষিত লোকদের নৈতিকতা বোধ নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেখানে এখন পর্যন্ত কয়টা লোকের কয়টা টেক্সট বুক লেখছে বলুন তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বইগুলা পড়ানো হয় ম্যাক্সিমাম নীলক্ষেতের প্রিন্টেড পাইরেসি বুক দিয়ে। কপিরাইট বাংলাদেশে আমরা করাতে পারতেছি না এদের জন্য। কপিরাইট করলে এদের অবস্থা 12টা আসবে। এদের দৌড় তো পিএইচডি তো পেস্টিং, বাংলাদেশে পিএইচডি হয় পেস্টিং। আজকের এআই যুগে তো পিএইচডি করার কোনো ব্যাপারে না, বলেন। গত 3 রাতে বসে বসে আমি 3টা ফ্যাক্টরি বানাইছি, তার ফিজিবিলিটি, ভায়াবিলিটি, তার প্রসপেক্ট সব 3 রাতে বানাইছি আমি। 3টা বড় বড় ফ্যাক্টরি, 3টা ফ্যাক্টরির ইনভেস্টমেন্ট হলো একটা 500 থেকে 700 কোটি টাকা করে। আমার তো কোনো এমবিও লাগে নাই, কোনো মেডিকেল লাগে নাই, কোনো ইঞ্জিনিয়ার লাগে নাই, কিছু লাগে নাই। এখন তো এআই এর যুগে ভাই, এখন তো শিক্ষকের কোন দরকারে নাই। কাজে আজকে বাংলাদেশের মধ্যে কি হয়েছে, এই শিক্ষকদেরকে বলেন আপনারা ব্যাংকের চেয়ারম্যান বানাইছেন, প্রতিটা ব্যাংকের 12টা বাজায় দিয়ে আসছেন। পাবলিক ব্যাংকের চেয়ারম্যান বানাইছেন, আমি একজন নাম করতে চাই না, বারাকাতের নাম করে তো লাভ নাই, জ্ঞান পাপি। আতিয়ারকে বানাইছেন ন্যাশনাল এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চুরি হয়েছে, সবচেয়ে বড় চুরি হয়েছে, আমি নাম নিতে চাই না কারো। তারপর তাদের লজ্জা নাই, একটা আত্মহত্যা করে না, যে এত বড় শিক্ষিত লোক হইয়া এত বড় আকাম করে আসছো, আত্মহত্যা করে, উল্টে আবার লেকচার মারে যে আগামীতে কেমনে করা যায়। কি বলবেন বলেন, কোথায় যাব বলেন? পৃথিবীতে শুনেন, পৃথিবীতে সবচেয়ে বড় মাফিয়া হলো হিউম্যান ট্রাফিকিং। আপনি জানেন হিউম্যান ট্রাফিকিং এর একটা অংশ হলো এই যে ইমিগ্রেশন, ইলিগাল ইমিগ্রেশন, যেটা আরেকটা অংশ হলো রিফিউজি।
ইলিগাল ইমিগ্রেন্টে রিফিউজিতে কনভার্ট হয়ে যায়। যখন ইলিগাল ইমিগ্রেন্টকে আটকে দেওয়া হয়, যখন অভিবাসীরা এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে চায়, যখন থেকে সম্মিলিতভাবে সবাই যায়, তখন তাদেরকে আটকে দেওয়া হয়, তখন তাদেরকে বলা হয় রিফিউজি, বা বাংলা যেটাকে বলা হয়, কি বলেন না রিফিউজি বাংলা, শরণার্থী। শরণার্থী কারা? যারা এক দল একখান থেকে আরেক স্থানে স্থানান্তর হয়। আগে ইমিগ্রেন্ট করতো, আগে একখান থেকে চলে যেত, এখন যারা চলে যেতে চায় দলবদ্ধভাবে রাজনৈতিক, যেমন মনে করেন আজকে যদি আমি একটা বড় নতুন বন্দর বানাতে, যেমন নতুন বন্দর বানাতে চাই, যেমন নতুন আমি যদি রেল লাইন বানাতে চাই, তাহলে রেল লাইন যেখান থেকে যাবে সেখানে অনেকগুলো মানুষকে সরাই দিতে হবে। সো দে বিকাম ফার্স্ট, ওখান থেকে সরাই দিলে শরণার্থী, তারপরে তাদের আরেক জায়গায় লাগালে হয় সেটেলার, তারা সেটেলমেন্ট হচ্ছে সেটেলার। এইগুলো যারা করে মাফিয়ারা করে। এই যে আজকে সকালবেলা আগুন লাগছে মহাখালীতে, ওই সাততলা হাসপাতালে এনে, এই বস্তিতে আগুন লাগে কেন? যখনই কেউ জায়গাটা দখল করতে চায়, যখনই রাজু জায়গাটা পরিষ্কার করতে চায়, যখনই সিটি কর্পোরেশন জায়গাটা পরিষ্কার করে কোনো একজন কাউকে দিতে চায়, তখনই আগুন লাগায় এদেরকে সরাইতে চায়। সরাইয়ে গিয়ে এখানে আগুন লাগে, কোরাইল বস্তিতে আগুন লাগে, ওই মহাখালী বস্তিতে আগুন লাগে, কচুক্ষেত বস্তিতে আগুন লাগে, কাশফুল বস্তিতে আগুন লাগে, মিরপুর বস্তিতে আগুন লাগে কেন? দিস আর দ্য মাফিয়াদের কাজ, মাফিয়ারা এগুলা করে। আমাদের এরকম রিফিউজি নিয়ে যিনি সারা জীবন কাজ করেছেন, রিফিউজিদের নিয়ে হাউ টু সেটেল রিফিউজিস, এই মাফিয়াদের সঙ্গে যারা কাজ করেছে তাকে নিয়ে উনাকে বানাইছেন শিক্ষামন্ত্রী। বলেন শিক্ষার কি হবে? হি ইজ গুড ফ্রেন্ড অফ মাইন, আই এম ভেরি রেসপেক্টফুল পারসন, ডক্টর হিসাবে, মানুষ হিসাবে খুব ভালো মানুষ, কিন্তু উনি তো কাজ করেন মাফিয়াদের সঙ্গে। উনি তো জীবনটা পর শিখে আসলেন কি করে মানুষকে রিফিউজি বানাতে হয়, কি করে রিফিউজিকে সেটেল করতে হয়, কি করে রিফিউজির জন্য। আসলে ইন্টারনেটে ডিস্টার্ব করতেছে আপনার ইন্টারনেটে আক্তার ভাই। প্রিয় দর্শক, আমরা আসলে আমরা যে বিষয়ে কথা বলবো, আমরা আগামী নির্বাচন নিয়ে কথা বলবো। নির্বাচনে কি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিনা, বা নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কিনা, এই বিষয়ে আমরা কথা বলবো এই পর্যায়ে। আর আমাদের ইন্টারনেটে মাঝে মাঝে সমস্যা করতেছে। আসলে আক্তার ভাই অনুষ্ঠান যখনই আমরা করি দেখি যে ইন্টারনেটে ডিস্টার্ব করে। তো অনেকেই বলছেন ইন্টারনেট, জি আপনি আক্তার ভাই, আমরা কথা শুনতে পাই নাই। আক্তার ভাই আপনার ভাই যে মাফিয়া চক্রে যারা কাজ করে, এখানে যদি আমরা শিক্ষাটাকে কি করে আপনি ভালো করবেন বলেন? কারণ এখানে যারা সেটেলার, যারা একদম সরাইতে হচ্ছে, এই ধরনের কাজ হচ্ছে। তা আমার যদি শিক্ষামন্ত্রীর জন্য কি বাংলাদেশে আর কোনো কাউকে পাওয়া গেছিল না? ওনাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠা দিতেন, রোহিঙ্গা বিষয়ক মন্ত্রী বানা দিতেন, সমস্যাগুলো ঠিক করে তুলছি বলেন। এখন এই যে ঢাকা শহরে মহাকাশে আগুন লাগাই দিয়া, ওই যে যদি গৃহমন্ত্রী যদি অনেকে বাড়িঘর বানানোর জন্য, কলোনি বানানোর জন্য চেষ্টা করে, আজকে যে হামাসে কি হচ্ছে, হামাসে কি একই তো কারণে ওখান থেকে স্যাটেলাইট সরাই দিয়া তারা ওখানে সিটি ডেভেলপ করবে। তা আমি ঢাকা শহরে গুলশান বাড়িধারা বানানোর জন্য আমি কি প্রচুর মানুষকে এখান থেকে সরাই দিই? তারা কি বাড়ি ঘর ভিটা বাড়ি ছেড়ে চলে যেতে হয় নাই বলেন? ওরাও তো রিফিউজি। তাদের যারা করে, যারা একদিক দিয়ে রিফিউজি, এটা তো ক্রিমিনাল ব্রেন। আমি এখানে সেটেল করবো। আজকে রোহিঙ্গারা কেন হয়েছে? চায়নারা সিটি বন্দর সঙ্গে বেসিং এর গ্যাস লাইন করতে গিয়া যে সমস্ত গ্রামের ভিতর দিয়ে তাদের লাইনটা গেছে, ওই সমস্ত গ্রামের লোকগুলাকে সব সরাই দিছে। তাদেরকে আবার রিসেটেল না করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। জি আক্তার ভাই, আপনার ইন্টারনেটে অনেক ডিস্টার্ব করতেছে, আমরা বারবার দেখতে পাচ্ছি। আক্তার ভাই, আমরা কিছু প্রশ্ন, আক্তার ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আমি আমাদের পৃথিবীতে, সারা পৃথিবীতে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, সব জীবনে কি, আমি যখন আমার বাড়িটাকে বড় করতে চাই, আমি একটা ছোট্ট বাড়ি থাকতাম, এখন বড় বাড়ি করতে চাই 2 বিঘার। সে রবীন্দ্রনাথ কবে লিখে গেছে 2 বিঘা জমি, বিঘে 2 ছিল মোর ভুই। এই 2 বিঘা জমিকে দখল করার চেষ্টা তো আদিকাল থেকে চলে আসতেছে। আমি যখন আমার বাড়িটাকে বড় করতে চাই, তখন আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে আমার
আবার সমস্যা হচ্ছে আক্তার ভাই, আমরা আসলে বারবার সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিছু প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা জিজ্ঞেস করবো আক্তার ভাইকে আজকে। বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু প্রশ্ন এখানে পরিকল্পিত করা হচ্ছে, অনেকেই বলছেন। সেই প্রশ্নগুলো আমরা করতে চাই। আক্তার ভাই নিজে মুক্তিযোদ্ধা, নিজে সরাসরি যুদ্ধ করেছেন। আমরা মুক্তিযুদ্ধের সম্বন্ধে কিছু প্রশ্ন আমরা জিজ্ঞেস করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচন, হ্যাঁ, বা আওয়ামী লীগ নির্বাচনী গ্রহণযোগ্যতা পাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে আক্তার ভাই সংযুক্ত হয়েছেন। যে আক্তার ভাই কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে, এবং আমরা দর্শকরা অনেক কিন্তু বিব্রতর অবস্থায় করছেন, অনেকেই আবার বেড়ে চলে যাচ্ছেন দর্শকরা, মানে যখন ইন্টারনেট ডিস্টার্ব করে। আক্তার আমরা কিছু প্রশ্ন, আমরা 1 ঘন্টা পুরো হয়ে গেছে, কিছু দর্শকদের প্রশ্ন আপনার কাছে করবো আর প্লিজ একটু ছোট ছোট করে যদি দেন। যে বিষয়টা হচ্ছে আক্তার ভাই, 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু প্রশ্ন তোলা হচ্ছে, সুপরিকল্পিত হবে। আপনি জানেন মুক্তিযুদ্ধ, আপনি সরাসরি যুদ্ধ করেছেন, যে আপনার শহীদদের, যে অনেকেই বলছেন যে 30 লক্ষ শহীদ হন নাই, 2 লক্ষ মা বোনের ইজ্জত যায় নাই, মানে অনেকেই বলছেন এটা এটা মিথ্যা ছড়ানো হচ্ছে, অনেকেই বলছে মাত্র 10,000 মানুষ মারা গেছেন। এই বিষয়ে একটু বলতেন, তারপরে আমরা নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন করব। ভাই, এই বিষয়গুলো তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নাই। 30 লক্ষ মারা গেছে কিনা এটা কেউ গড়ে দেখে নাই, আর যিনি 10,000 মারা গেছে কিনা উনিও বলতে পারবেন না মারা গেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যে কথাগুলো বলা হয়, বিতর্ক করা হয়। একটি জীবন দিয়ে হলেও তো দেশ স্বাধীন হয়েছে, জীবনের মৃত্যুর বিনিময় তো হয় নাই। এখন তো অনেকেই প্রশ্ন করতেছেন যে এই দেশ থেকে কোনো হিন্দুকে বিতাড়িত করা হয় নাই, এরা চলে গেছে, নিরাপদে চলে গেছে। আজকে একটা জিনিস ওরা বোঝার চেষ্টা করে না, পাকিস্তানের বিরুদ্ধে এলিগেশন আসছে 30 লক্ষ লোক মেরেছে, পাকিস্তানের বিরুদ্ধে। এটা তো আমার গুরুদেব এই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ আনে নাই, এটা তো জামাতের বিরুদ্ধে অভিযোগ আনে নাই। জামাতকে তো কেউ বলে নাই 30 লক্ষ মানুষকে মেরেছে। এখানে তো মুসলিম লীগকে বলে নাই 30 লক্ষ লোক মেরেছে। 30 লক্ষ ফিগারটা ভুল ধরে নিলাম, 100% ভুল, কিন্তু অভিযোগটা তো করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে। পাকিস্তানের বলুক না কেন, তোমরা পাকিস্তানের দালাল এই কবে থেকে নিলা? তাহলে বলো তোমরা পাকিস্তানের দালাল। তোমরা প্রথম স্বীকার করে নাও যে পাকিস্তানকে রক্ষা করা আমাদের দায়িত্ব, পিয়ারে পাকিস্তান কে রক্ষা করা আমাদের দায়িত্ব। যে সে পিয়ারে পাকিস্তানের পক্ষে তুমি কথা বলো, তখন তার জবাব আমরা দিব। এখানে তো কাউ অভিযোগ করে নাই এই ইয়ার বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, গোলাম আজমের বিরুদ্ধে, আমাদের নিজামী সাহেবের বিরুদ্ধে, আমার জামাতের যারা যুদ্ধ অপরাধী তাদের বিরুদ্ধে তো কেউ বলে নাই। আর জামাতের যুদ্ধ অপরাধী কতজন আছে? যে কজন আছে তার তো বেশিরভাগ এমনও মারা গেছে। কাজে এখনকার জামাতের যে প্রজন্ম, এই প্রজন্ম যুদ্ধ অপরাধী না, এটা বাংলাদেশের প্রজন্ম। এখন কিছু লোক এটা কন্ট্রোভার্সি করে কেন জামাতের লোকদেরকে একটা অযথা একটা বাধার সামনে ফেলে দেওয়া হচ্ছে। জামাতের রাজনীতি তো পাকিস্তানকে পক্ষে নেওয়া না, পাকিস্তানের পক্ষে থাকা না। জামাতের ছেলেরা তো পাকিস্তানের পক্ষে কথা বলছে না, তারা তো ইসলামের পক্ষে কথা বলছে। সেই ইসলাম বলতে গিয়ে আগে বলতো সৌদি আরবের পক্ষে, এখন তারা বলে তুরস্কের পক্ষে। এখন তো আমার জামাতের বন্ধুরা বা ইসলামী বন্ধুরা এখন জামাত তো এখন সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে। সৌদিরা নাকি মুসলমান না, এটা ওদের কথা, আমি জানি না সত্য মিথ্যা। কিন্তু যারা আজকে কথাটা বলতে চায়, এই কথাটা আমরা অভিযোগ করছি পাকিস্তানিরা 30 লক্ষ শহীদকে মেরেছে, তারা শহীদ হয়েছে, এটা অভিযোগ করতেছি আমরা। আমরা অভিযোগ করতেছি 1 কোটি মানুষকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এর জবাবটা পাকিস্তান দিক। পাকিস্তানের সরকার আছে, পাকিস্তান নামক দেশটি এখনো টিকে আছে, তারা সেই প্রশ্নের জবাব দিক, তার উত্তর আমরা তাদেরকে দিব। কিন্তু আমার বন্ধুরা, আমার ভাইরা, কেন আপনারা এই কথাগুলো বলছেন? আপনার কথা বলতেছেন, আপনার সঙ্গে আমি কেন তর্কে যাব? আপনি কেন এই ধরনের কল্পকাহিনী বলে দেশটাকে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছেন? আমি সেদিন শুনেছি ডক্টর পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন, উনি অনেক পরিসংখ্যান দিয়ে বলেছেন। উনি অত্যন্ত জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, উনি অনেক মেধাবী মানুষ, উনি অনেক বড় দেশপ্রেমিক, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমি তো কখনোই বলি না যে পিনাকি বাবু মেরেছেন। আমি তো এখনো বলছি পাকিস্তানেরা 30 লক্ষ লোককে মেরেছে। এখনো তো বলছি আমি 1 কোটি মানুষকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তাহলে এই লোকদের বিচার আমি পাকিস্তানের কাছে চাই।
পিনাকি দাদা যদি পাকিস্তানের পক্ষে বলতে চায়, উনি যদি পাকিস্তানের পক্ষে সে ব্রিফ নেন, ব্যারিস্টার হন, তাহলে ওয়েলকাম। উনি যদি পাকিস্তানের ব্যারিস্টার হন, পাকিস্তানের পক্ষের লোক হন, আই রেসপেক্ট হিম, ইটস ওকে, হি হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড এনিবডি। বাট ওনাকে বলতে হবে। আমি তো পিনাকি বাবুকে বলি নাই যে উনি হত্যা করেছেন, আমি তো জামাত ইসলামকে বলি নাই তারা হত্যা করেছে, আমি তো শিবিরকে বলি নাই তারা হত্যা করেছে, শিবির তো জন্মে হয় নাই। আমি তো যুদ্ধ অপরাধীকে, বাংলাদেশে যুদ্ধ অপরাধী করছে তাদেরকে বলি নাই। আমরা বলছি ইয়াহিয়াকে, আমরা পাকিস্তানি থেকে বলছি না, পাকিস্তানের সাধারণ মানুষকে দায়ী করছি না, আমরা দায়ী করছি ইয়াহিয়া খানকে, দায়ী করছি টিক্কা খানকে, দায়ী করছি নিয়াজিকে। তারা কথা বলুক, অথবা তাদের পক্ষে যদি বলতে চায় জামাত বলুক, আমি জবাব দিব। তাদের পক্ষে যদি পিনাকি বাবু কথা বলতে চায় বলুক, আমি উনার কাছে জবাব দিব। কিন্তু আগে বলতে হবে they have to take a power of attorney from পাকিস্তান। তাদের পাকিস্তানের কাছে গলতনামা নিতে হবে, নিয়ে তারপরে কথা বলতে হবে। আননোন এই কথাগুলা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। অযথা এই দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যাতে পরিবেশটার মধ্যে আবার পানি ঘোলা হয়, আবার আমরা ভাইয়েরা মারামারি করি, আমরা নিজেরা ভাইয়া মারামারি করি। এই 30 লক্ষ হত্যার পিছনে আমি জামাতকে দায়ী করছি না। জামাত ইসলামের প্রতি আমার কোনো অভিযোগ নাই এই 30 লক্ষ মানুষের, আমার 3 লক্ষ মা বোনদের ইজ্জতের ব্যাপারে। জামাতের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ নিয়াজির বিরুদ্ধে, আমার অভিযোগ টিক্কা খানের বিরুদ্ধে, আমার অভিযোগ ইয়াহিয়া খানের বিরুদ্ধে, এমনকি বুট্টুর বিরুদ্ধেও না। বুট্টু সেই কাজটা করে নাই। পাকিস্তানি জনগণের বিরুদ্ধেও না, পাকিস্তানের জনগণও সেই কাজটি করে নাই। কিন্তু আজকে তারা যদি টিক্কা খানের পক্ষে কথা বলতে চায়, তারা যদি নিয়াজির পক্ষে কথা বলতে চায়, তারা যদি ইয়াহিয়া খানের পক্ষে কথা বলতে চায়, তাহলে ওনাদের সে অবস্থানটাকে পরিষ্কার করতে বলেন। ওনারা পরিষ্কার করে ওনারা কাদের পক্ষে কথা বলছেন। আমি আমার দুঃখের কথা বলতে পারি, কষ্টের কথা বলতে পারি, কাজে আমি এটা তুলনা করতে চাই অন্য কোনো কারণের সঙ্গে। তবে এই অভিযোগটা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা উদ্দেশ্য আমাদের মুসলমানের মধ্যে, ভাইয়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা। আজকে বাংলাদেশে কোনো হিন্দু সাহস নাই বাংলাদেশে কোনো মুসলমান বিরুদ্ধে কথা বলতে। কিন্তু মুসলমানের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, এক মুসলমান আরেক মুসলমানকে যেভাবে গালাগালি করতেছে, এমনকি ওয়াজ মাহফিলে গিয়া এক ওয়াজকারী আরেক ওয়াজকারীকে যেভাবে গালাগালি করতেছে, এই গালাগালি কোনো হিন্দু আমার বিরুদ্ধে করে না। কিন্তু আজকে হয়ে গেছে। কাজে আপনি যে কথাটা বলতেছেন, কে কত হত্যার কথা বলছে, এটা নিয়ে ডিসপুট আমার নাই। এবং আমি কোনো বাংলাদেশের মানুষকে আমি এর জন্য কোনো অভিযুক্ত করি না, কোনো বাঙালির প্রতি আমার এই অভিযোগ নাই। আমি আবার রিপিট করে বলছি, আমি অভিযোগ পাকিস্তানের তৎকালীন শাসক গোষ্ঠী, বিশেষ করে ইয়াহিয়া খান, টিক্কা খান, নিয়াজিদের বিরুদ্ধে অভিযোগ আনতেছি। সেই অভিযোগ আমি করব, আজীবন করব, জবাব তারা দিবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আক্তার ভাই, এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন। আপনি নিজেও যুদ্ধ করেছেন, যে পাকিস্তান থেকে একটা বিমান ছিনতাই করে যিনি এসেছিলেন মানে বাংলাদেশ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং সেই বিমানটা আপনার বিধ্বস্ত হয়েছিল, এই বিষয়ে কিন্তু খুব লেখালেখি হচ্ছে এইটা, এই ছিনতাই নিয়ে, এই বিষয়গুলো নিয়ে, এবং মানে মিডিয়াতে খুব সমালোচনা হচ্ছে, বিশেষ করে ফেসবুক সব বিভিন্ন মিডিয়ায়। এটা এখন আপনি ঠিকই বলছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা শ্রেণী যারা উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টা এখন কেন এত বেশি? আগে তো আমরা শুনি নাই। কোন বিমান ছিনতাই নিয়ে? কোনটা? আপনার ওই যে মুস্তফা কামাল, শহীদ মুস্তফা কামাল, যিনি আপনার বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য যিনি এসেছিলেন, মানে লাস্টে বিমান বিধ্বস্তে উনি মারা যান, এবং সেই বিমান নিয়ে আমরা ইসলামী ছাত্র শিবির, ওনার কি নাম? শহীদ মুস্তফা কামাল। শহীদ মুস্তফা কামাল নামে তো কেউ বিমান নিয়ে আসে না। ওই যে লেফটেন্যান্ট যে উনি বিমান নিয়ে এসেছিলেন। আচ্ছা, আমরা এই বিষয়ে আমরা সময় কম, আমরা আর কিছু প্রশ্ন যাই। জানি না কে কোন নাম আমি জানি না। আমি আপনাকে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আমরা পরবর্তী অনুষ্ঠানে কথা বলে বিষয়ে। আমরা যে বিষয়ে মানে দর্শকরা প্রশ্ন করতেছেন যে আগামী নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা 14 দলের যারা অনেকেই আছে, তারা যদি অংশগ্রহণ না করে নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে কিনা, এ বিষয়ে কি বলবেন? আমার বক্তব্য তো এখন পর্যন্ত স্পষ্ট। আমি দেখেছি কাউকে নির্বাচন করতে তো মানা করা হয় নাই। এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয় নাই, কারা নির্বাচন করতে পারবে না বলা হয়নি। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের মার্কা নৌকাকে নিষিদ্ধ করা হয় নাই। ইলেকশন কমিশন থেকে এখন নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে এরকম কোনো নির্বাচনী আইন তো পাস হয় নাই।
আর আওয়ামী লীগ নির্বাচনে করতে আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের ব্যাপার, কিন্তু আওয়ামী লীগের এখন তো বাধা দেওয়া হয়নি। এবং আমি ব্যক্তিগত মনে করি কোন রাজনৈতিক দলকে বা নিষিদ্ধ করা যেমন ঠিক না, এমন নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া ঠিক না। তার যদি নাগরিকত্ব থাকে, তার যদি নাগরিকত্ব অধিকার যদি চিন্তা নষ্ট না করা হয়, তাহলে তাকে নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। আর ডক্টর ইউনূস সাহেবের এমন কোনো ইন্টারেস্ট নাই যে এখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে সে জাতির প্রতি কোনো রকম অন্যায় কিছু করবে। এমনকি এনসিপিরও কোনো নৈতিক অধিকার নাই বলার যে আওয়ামী লীগ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জামাতের তো বলার অধিকার নাই, আর বিএনপি তো এই পর্যন্ত পরিষ্কার বলে দিয়ে আসছে বিএনপির কোনো আপত্তি নাই। কাজে এখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে আসতে দিলে অসুবিধা কোথায়? জনগণ যদি ভোট দেয় আপনার বাধা দিবেন কেমনে? এবং সেই নির্বাচনে কি আপনি গ্রহণযোগ্য হোক বা না হোক সেটা বড় কথা না, কেউ আসলে গ্রহণযোগ্য হবে, না আসলে গ্রহণযোগ্য হবে না, এটা তো কোনো মাপকাঠি না। মাপকাঠি হলো জনগণ ভোট দিবে কিনা। জনগণ যদি ভোট দিতে আসে, 50-60% লোক যদি ফিজিক্যালি যদি আসে, ভোট দিতে আসে, যদি অকাট্যভাবে প্রমাণিত হয় বাংলাদেশে 60% মানুষ, 50% মানুষ ভোট দিতে আসছে, এই নির্বাচন বৈধ গ্রহণযোগ্য। এমনকি কোন দল অংশগ্রহণ না করলেও যদি একজন অংশগ্রহণ করে, 2 জন অংশগ্রহণ করে, তাহলে তবে হ্যাঁ সেইটা যেন কোনো অবস্থাতেই এমনকি যদি ওই নির্বাচনের প্রতিযোগিতা নাও আসে, সে নির্বাচন অবৈধ হয় না। নির্বাচনে যদি কেউ অংশগ্রহণ না করে, একজন যদি করে, তাহলে সেই নির্বাচন অবৈধ হয় না। যদি কেউ না করে তাহলে অবৈধ হয়। এখানে এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে, বুড়ি বুড়ি জিনিস হচ্ছে যে নির্বাচনে অনেক পদে একক প্রার্থী থাকলে নির্বাচিত হয়ে যায়, এটাই নিয়ম, এটাতে কোনো অন্যায় কিছু না, এটা গ্রহণযোগ্য কিছু আসে যায় না। এখন আপনি অংশগ্রহণ করবেন না বলে আপনাকে গুরুত্ব দেখানোর জন্য আপনি বলবেন আমি অংশগ্রহণ করি না, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটার কোনো যুক্তি নাই। বিএনপি 2014 সাল নির্বাচন অংশগ্রহণ করে নাই বলে এই নির্বাচন অবৈধ হয়ে যায় নাই। 2024 সাল নির্বাচনে অংশগ্রহণ করেনি বলেই নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে যায় হয় নাই। অগ্রহণযোগ্য হয়েছে এই জন্য এখানে ভোটার আসে নাই, জনগণ ভোট দিতে আসে নাই, সেখানে 5% জনগণও ভোট দিতে আসে নাই, সেই জন্য নির্বাচনে গ্রহণযোগ্য হয় নাই। আর এখানে বিএনপি 2018 সালে নির্বাচন অংশগ্রহণ করেছিল, তাই বলে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, কারণ দিনের ভোট রাতে দিয়ে দেওয়া হয়েছিল। অংশগ্রহণ করলেও নির্বাচন বৈধ হয় না, নির্বাচন গ্রহণযোগ্য হয় না। 2024 সনেও বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু 18 সনে, কিন্তু সেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। টকশোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর তাকে নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। তার যে সকল কাজে সফল হয়েছেন তাতে যেমন প্রশংসা রয়েছে, ঠিক ব্যর্থতাও রয়েছে অনেক বেশি। নানান অপকর্ম রয়েছে তার উপদেষ্টাদের বিরুদ্ধে। এখনো পুলিশ প্রশাসন নীরব, পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। নির্বাচন সামনে রয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা করলেও এখনো দ্বিমত রয়েছে অনেক জায়গায়। জামাত বিএনপির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, বিশাল আকারের ডাকসু নির্বাচনে উত্তেজনা। সেই সাথে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে, আওয়ামী লীগ যখন তখন হয়তো ফিরে আসবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। প্রিয় দর্শক, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টকশোটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।